ভাই আজকে এসইও নিয়ে প্রেজেন্টেশন ছিল। আচ্ছা, তাহলে আমি যেহেতু এসইও নিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওকে, আপনি স্টার্ট করেন পলক ভাই। আমি কি স্ক্রিন শেয়ার দিব ভাই? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার প্রেজেন্টেশনের জন্য আপনার স্ক্রিন শেয়ার দেওয়ার প্রয়োজন, অবশ্যই আপনি এসইও নিয়ে কি রিসার্চ করেছেন দেখান, দেখি স্ক্রিন শেয়ার করেন। ভাই জুম মিটিং এ তো স্ক্রিন শেয়ার অপশন পাচ্ছি না, আমি তো সরি সিভিতে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, ওকে। জি আচ্ছা, আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা ব্রাউজার থেকে অ্যাড হচ্ছি, দেন আপনাদেরকে দেখাবো। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নয়ন ভাই শুনতে পাচ্ছি। ঘটনা হচ্ছে যে আপনার ওই যে নয়ন মনি আছে আর ইঞ্জিনিয়ার নয়ন, দুইটা কাউকে কোনো প্রশ্ন করলে এটা আপনি একটু ক্লিয়ার ভাবে বলবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওকে ভাই। আচ্ছা, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই শিওর করেন যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখেন কিভাবে স্ক্রিনটা শেয়ার করবেন, ঠিক আছে? তো স্ক্রিন শেয়ার করার জন্য আপনি যখন আপনার ব্রাউজারটা ওপেন করবেন, তখন এই পাশে আমাদের যে বারটা আছে, আবার প্রবলেম করতেছে। এখানে আপনারা ক্লিক করবেন প্রেজেন্টিং নাও, এই কথাটা লেখা আছে না? করার পরে ইন্টার স্ক্রিন এইটাতে ক্লিক করবেন, ওকে। তারপরে শেয়ার নাও, ওকে। শেয়ার নাও ক্লিক করলে আপনার কাছে একটা এরকম টপ আপ মেনু আসবে। তো টপ আপ আসার পরে এটাতে সিলেক্ট করবেন, ক্লিক করার পরে দেখেন শেয়ারটা ইনেবল হইছে। ইনেবল আমি যদি এখন শেয়ার এই করি তাহলে এই শেয়ার হবে। আমি আরো একটা ব্রাউজার থেকে আপনাদের অ্যাড আছে এটা। আমি আরেকটা ব্রাউজার থেকে আপনাদের দেখাচ্ছি যে শেয়ার আপডেট হবে। দেখা যাচ্ছে না? অলরেডি আমাকে দেখাচ্ছেন মনি ভাই যিনি আছেন অলরেডি শেয়ার চলে গেছেন। আপনি স্টপ শেয়ারিং করেন নয়ন ভাই। ওকে, ভাইয়া দেখা যায় না তো।
জি ভাই। আচ্ছা, স্টার্ট করার আগে একটু আমি বলি। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ারই থাক, সমস্যা নেই। আজকে যারা নতুন ক্লাস করতেছেন, যেমন দুইটা নয়ন ভাই আছেন এবং সাথে আছেন সাব্বির ইসলাম ভাই, ঠিক আছে? এই তিনজনের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে, গতদিন আমরা একটা অলরেডি ক্লাস করে ফেলেছি। যে ক্লাসটা করেছি আমি স্ক্রিন রেকর্ড করেছি, ফুল ক্লাসটার স্ক্রিন রেকর্ড আজকে ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং এই ইউটিউব চ্যানেলের লিংক আপনাদের যে মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে অ্যাড করব, সেই মেসেঞ্জার গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সবাই আমাকে কি নক করেছেন? যা বাকি তিনজন, যারা দুই নয়ন ভাই এবং সাব্বির ইসলাম ভাই, দুইজন আমাকে গুড, ঠিক আছে, আমি এক্ষুনি আপনাদেরকে অ্যাড করে নিচ্ছি। আর পলক ভাই, আপনি হোমওয়ার্ক কি করেছেন সেটা একটু বলেন। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি স্ক্রিন। জি ভাই। এসিও এর উপর আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি, সংক্ষিপ্ত প্রেজেন্টেশন। তো এসিও এর উপর প্রেজেন্টেশন রেডি করতে গিয়ে এসিও এর উপর কিছু বলতে গেলে প্রথমে আসে এসিও কি বা এসিও কি। পুনরূপ অপটিমাইজেশন, যেটা আমরা মোটামুটি সবাই জানি। এখন বলা যায় এসিও কি, এসিও বলতে আমরা বুঝি কি। এখন বলা যায় ব্লগ বা ওয়েবসাইটকে আমরা একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলাম, বা কোনো একটা অন্য কারো একটা ব্লগ বা যে কোনো কারো হতে পারে, ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফলাফলে প্রথম পেজে আসার উপযোগী করে তোলা প্রক্রিয়া হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো, যেমন হচ্ছে আমাদের প্রধান সার্চ ইঞ্জিন গুগল, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এছাড়া অন্যান্য কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেমন বিং, ইয়াহু, ইয়ানডেক্স থেকে, এগুলো থেকে ব্লগ বা ওয়েবসাইটের জন্য ফ্রি ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসা হয়। যেমন আমরা হচ্ছে এগুলোতে সার্চ দিলাম আমাদের ওয়েবসাইট, বা হচ্ছে যে আমাদের এমন কোন একটা ব্লগ সাইট আছে যেটা লিখে সার্চ দিলাম, এগুলোতে সার্চ দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে, এখান থেকে যে ট্রাফিক বা ভিজিটররা আমাদের এখানে ভিজিট করবে, সেটাই হচ্ছে এসইও। আরো সহজভাবে বলতে গেলে, একটা উদাহরণ দিয়ে বলতে হয়, আমি বা আপনি যখন একটা নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করব, তখন সেটা প্রাথমিকভাবে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন সার্চ করে পাবেন না। দেখা যাচ্ছে আমি একটা নতুন সার্চ ইঞ্জিন বা একটা ব্লগ তৈরি করেছি, সেটা গুগলে সার্চ দিলাম, যেটা আমরা সচরাচর সকলেই সার্চ দিয়ে থাকি প্রথমেই। সেটা দেখা গেল এসইও না করার ফলে, আমি সার্চের ফলে সেটা আসলো না গুগল বা অন্যান্য যে কোনো সার্চ ইঞ্জিনে। এর জন্য আমাকে উক্ত ব্লগ সাইটটিতে গুগল কনসোলে অ্যাড করতে হবে, বা এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি গুগলে অ্যাড করতে হবে যাতে সার্চের ফলে আমার ওয়েবসাইট বা ব্লগটি এটি গুগল সার্চে আসে। এটিও এসইও একটি অংশ। আবার দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আমি একটি আর্টিকেল লিখলাম ওয়েবসাইটের জন্য বা ব্লগের জন্য, যে কোনো কারণে যেটার জন্য, সেটা গুগল সার্চ প্রথম পেজে দেখতে পাওয়া যায় না। দেখা যাচ্ছে আমি এসইও করলাম, কিন্তু প্রথম সার্চে না আসলেও দেখা যাচ্ছে কোনো একটা দ্বিতীয় তৃতীয় এরকম একটা পেজে আসছে এটা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে হচ্ছে যে প্রথম পেজে যে রেজাল্টটা আসে গুগলে, সেখান থেকে মূলত ফলাফল আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা দ্বিতীয় বা তৃতীয় পেজে কেউ যেতে চাই না। তো এসইও হচ্ছে এমন একটি কাজ যার মাধ্যমে আমাদের এই ওয়েবসাইট বা হচ্ছে আর্টিকেলটি গুগলে প্রথম পেজেই আসবে, এবং যারা হচ্ছে ভিজিট করেন গুগল, তার প্রথম পেজ সার্চ দিলেই এই পেজটা আসার ফলে প্রথম পেজে পেয়ে যাবো, এবং দেখা যাচ্ছে এর ফলে গুগল আমাদের ওয়েবসাইট বা হচ্ছে আর্টিকেল বা হচ্ছে ব্লগ সাইটে ট্রাফিকও বৃদ্ধি পাবে। এসইও কি, এরপরে আমাদের প্রশ্ন আসে হচ্ছে এসইও হচ্ছে কত প্রকার। এসইও কি, এসইও আমি যেটুকু বের করেছি গুগল থেকেই, এসইও মূলত দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও এবং দুই নম্বর হচ্ছে অফ পেজ এসইও। এখন দুইটা হচ্ছে প্রকারভেদের মধ্যে অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও বিষয়টা শুনতে অনেকটা কঠিন মনে হচ্ছে, যে অন পেজ এসইও এটা কি। এবার অন পেজে অনলাইন বিষয়ভিত্তিক যে কাজগুলো, দেখা যাচ্ছে আমরা নেটে থেকে যে কাজগুলো করি এবং এই পেজেই আমাদের উক্ত ব্লগ বা সাইটটি সম্বন্ধে অনলাইনে যে কাজগুলো করি, এটাই মূলত হচ্ছে অন পেজ এসইও। যেমন হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করা থেকে শুরু করে ডিজাইন, কাস্টমাইজেশন, কেমন ডিজাইন করব এবং হচ্ছে কাস্টমাইজেশন কেমন করব, কি কি কন্টেন্ট রাখবো, এতে কি কি রাখবো না, তারপর সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা অবধি, মানে হচ্ছে গুগল বা হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিনে এটা অ্যাড করা যাবতীয় কার্যক্রম সমূহ অন পেজ এসইওর অন্তর্ভুক্ত। এখন অন পেজ এসইওর মধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেমন কিছু বিষয় আমি উল্লেখ করছি। এক হচ্ছে ওয়েবসাইট ইন্ডেক্স, দ্বিতীয়ত কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন রয়েছে, ইমেজ অপটিমাইজেশন রয়েছে, যেগুলো আমরা হচ্ছে আমাদের ইয়েতে হচ্ছে গুগল ইন্ডেক্সে অ্যাড করব, বা ব্লগ সাইট যাতে করে এসইওর মাধ্যমে আমাদের এগুলো গুগল পেজে প্রদর্শিত হয়। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক।
ইউজিং ট্যাগস, মেটা ডেসক্রিপশন, ইউআরএল অপটিমাইজেশন, রেসপন্সিভ থিম অথবা টেমপ্লেট। এবার অনলাইন অন পেজ এসইও পরে আসে অফ পেজ এসইও, যেটা দ্বিতীয় প্রকারভেদ। অফ পেজ এসইও হলো এসইওর এমন একটি প্রক্রিয়া যার সম্পূর্ণটাই ব্লগ বা ওয়েবসাইটের বাইরে থেকে করতে হয়। দেখা যাচ্ছে আমি যে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করেছি এটার বাইরে, যেমন হচ্ছে আর্টিকেল আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করলাম বা ব্লগে আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে বা অন্য যে কারো পাবলিশ হতে পারে, আমার এটা এসইও করতে হবে। তো অফ পেজ এসইও কার্যক্রম শুরু হয় এরপর থেকে, মূলত হচ্ছে অনলাইনের বাইরে যে কাজগুলো করে, যেমন ওয়েবসাইটের ব্যাক লিঙ্কটা তৈরি করা, মানে লিঙ্ক শেয়ার করবো আমি অন্যান্য সোশ্যাল শেয়ারিং সাইট গুলোতে, যেমন অনেক ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া। সোশ্যাল শেয়ারিং এর এই পেজ গুলোতে শেয়ার করা বা হচ্ছে পাবলিসিটি করা, কথা গেলে একটা ব্লগ পোস্টের পাবলিসিটি করা সকল কার্যক্রম গুলোকে অনলাইনের বাইরে যে কাজগুলো আমরা পাবলিসিটি করি সেগুলোকে মূলত অফ পেজ এসইও বলা হয়ে থাকে। এখন অফ পেজ এসইওর মধ্যে কি কি বিষয় রয়েছে, এখানে কিছু বিষয় আমি পেয়েছি, যেমন হচ্ছে ট্রাস্ট, ব্যাকলিঙ্ক তৈরি করা, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, সোশ্যাল মিডিয়াতে যেগুলো শেয়ার করা হয়, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি এবং গেস্ট পোস্টিং। এখন এসইও কত প্রকার এবং কি কি পরে আসে, এসইও গুরুত্বটা আসলে কেমন। একটা আর্টিকেল লেখার পর, আমি উদাহরণ দিয়ে একটু বুঝাই, একটা আর্টিকেল লেখার পর তা যদি বলে প্রথম পেজে প্রদর্শিত না হয় তাহলে সেখান থেকে কোনো লাভ আশা করা যায় না। আমরা মূলত এসইও এখানে যাতে করে আমাদের কিছুটা আর্থিকভাবে কিছুটা আমরা ইয়ে পেতে পারি, সহযোগিতা পেতে পারি। তো লেখার পর যদি বলে প্রথম পেজে প্রদর্শিত না হয় সেখান থেকে কোনো লাভ আশা করা যায় না, কেননা আমরা নিজেদের কথা চিন্তা করি। আমরা যখন গুগলে সার্চ করি তখন প্রথম পেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল খুঁজে বের করার চেষ্টা করে থাকি। দ্বিতীয় বা তৃতীয় পেজে আমরা যাওয়ার ইচ্ছা থাকে না বা ওই ধরনের ধৈর্য থাকে না। অর্থাৎ আমরা যদি আমাদের ব্লগ সাইট বা আর্টিকেলটা বলে প্রথম পেজে নিয়ে আসতে না পাই তাহলে আমাদের সাইটে ভিজিটর বা ট্রাফিক আসার কোনো সম্ভাবনা থাকবে না, আবার অথবা যেটুকু থাকবে সেটুকু খুবই সীমিত। এসইওর গুরুত্ব কেমন, এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাই যে এসইওর গুরুত্ব কেমন। মনে করি আমরা একটি বাজারে একটি ছোট্ট একটি দোকান ভাড়া নিলাম, আর আমার দোকানটি, আমার বা আপনার দোকানটি যেহেতু নতুন, সেহেতু সেই বাজার ক্রেতাগণ আমার দোকান সম্পর্কে অবগত হবে না। তাই দেখা যাচ্ছে যে কাস্টমাররা যেহেতু অবগত নয় আমার নতুন দোকান সম্পর্কে, তাহলে তারা সেভাবে আসবে না বা সেই হিসেবে বিক্রিও তেমন হবে না। কারণ আমার দোকান তখনই বিক্রি হবে তখন মানুষের দোকানে কি ধরনের পণ্য পাওয়া যায় সেই বিষয়ে অবগত হব। এসইওটাই ঠিক তাই, কোন ওয়েবসাইট বা হচ্ছে ব্লগিং এ কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের হচ্ছে আর্টিকেল রয়েছে তা যদি আমি মানুষকে অবগত না করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে বা হচ্ছে ব্লগ সাইটে ভিজিটর পাওয়া যাচ্ছে না। তো এসইও মাধ্যমে এটা আমাদের এসইও কাজই মূলত এটা যে মানুষের কাছে আমাদের ওয়েবসাইট বা ব্লগটা পরিচিত করা। ব্লগিং এর ক্ষেত্রে পাবলিসিটির বিষয়টা এসইও হিসেবে কাজ করে। এসইও এখন আসি, এসইও গুরুত্ব পরে এসইও কিভাবে কাজ করে। এসইও আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আসলে কাজ করে কিভাবে, প্রক্রিয়া কি, এসইও কিভাবে কাজ করে সে বিষয়ে জানতে হলে আমাদের হয় যেমন অ্যাডসেন্স থেকে গুগলে যেহেতু আমরা প্রথম সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকি, তো গুগলের মাধ্যমে আমাদের কিছু উপার্জন হয় ওয়েবসাইট বা আর্টিকেলের মাধ্যমে। তো অ্যাডসেন্সের কথা বলা যেতে পারে, অ্যাডসেন্সের কথা আমি বললাম যে আমার ব্লগে তখনই আয় হয় যখন দেখা যাচ্ছে ভিজিটর, আপনার কোনো ভিজিটর আমার ব্লগ বা ওয়েবসাইট এসে কোনো অ্যাড বা বিজ্ঞাপনে ক্লিক করে। এক্ষেত্রে আমার সর্বপ্রথম প্রয়োজন ট্রাফিক বা ভিজিটর, যেটা আমি এসইও মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে পেতে পারি। এখন আমি যদি আমার ব্লগ বা ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আনতে ব্যর্থ হই তাহলে দেখা যাচ্ছে উপার্জনটা খুবই সীমিত আকারে হবে। এখন আমি বলতে পারি সার্চ ইঞ্জিন ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া শেয়ারিং বা অন্যান্য অফলাইন এসইও যেটা আছে তার মাধ্যমে আমি তো ভিজিটর আনতে পারি, কিন্তু এর মাধ্যমে দেখা যাচ্ছে যে খুব একটা আয় আমাদের দ্বারা সম্ভব না। এর মাধ্যমে যে ভিজিটর বা ট্রাফিক এর মাধ্যমে আসবে তার মাধ্যমে যতটা আশা করি হয়তো সেই ইনকামটা আমাদের আসবে না। কেননা অ্যাডসেন্স থেকে আয়ের মূল শর্ত হলো কোনো একজন ভিজিটর কোনো একটি কিওয়ার্ড দিয়ে যদি গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে কোনো অ্যাড বা বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে আপনি সেই কিওয়ার্ড সিপিসি অনুযায়ী কমিশন পাবেন, যেটা এসইও মিস করে। কিন্তু এখন পরিমাণ ট্রাফিক যদি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া শেয়ারিং থেকে আমাদের আসে তাহলে দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমরা যে কারণে এসইও কাজ শিখছি সেই আশাটা আসলে সেভাবে ফুল হবে না। এখন এসইও কার্যক্রম প্রক্রিয়াতে চলে যাই আমি সরাসরি। প্রক্রিয়া 1
প্রক্রিয়া 1-এ দেখা যাচ্ছে আমি যখন কোনো গুগলে কিওয়ার্ড লিখে সার্চ করি তখন গুগল প্রথমে উক্ত কিওয়ার্ডের উপর লিখিত আর্টিকেল সমূহ খুঁজে বের করে। এটাই মূলত এসইও কার্যক্রম প্রক্রিয়া 1। তারপর এসইও করতে আমি দ্বিতীয় প্রক্রিয়া চলে যাই, কিন্তু সেই ফলাফল সংখ্যা 1000 থেকে লক্ষাধিক হতে পারে, যেটা আমরা গুগলে সার্চ করলে পেয়ে থাকি। যে কোনো একটা কিওয়ার্ড লেখা হয়তো দেখা যাচ্ছে কয়েক লক্ষাধিক সার্চ রেজাল্ট ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে, কিন্তু আমাদের যে হচ্ছে ওয়েবসাইট বা ব্লগটা সেটা হচ্ছে প্রথমে আসলো না। তো এসইও কাজটাই মূলত এটা দ্বিতীয় ভাগে আমি যেটা রেখেছি। এরপরে আমি কার্যক্রম প্রক্রিয়া 3-এ চলে যাই। অতঃপর উক্ত ফলাফল সময়ের মধ্যে অন পেজ এসইও গুগল পর্যবেক্ষণ করে কোনো ব্লগ ওয়েবসাইট বলতে ভালোভাবে অফ পেজ এসইও করা হয়েছে কিনা অন পেজের উপর, সেই অনুযায়ী গুগল তার টপ 10 ফলাফল প্রদর্শন করে। আমরা এমন ভাবে এটা হচ্ছে এসইও করব, গুগলে ইন্ডেক্স করব বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটি হচ্ছে পরিচালিত করবো, যার মাধ্যমে আমাদের গুগলের টপ 10 ফলাফল যাতে আমাদের প্রদর্শিত হয়, তার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিজিটর এবং আমাদের হচ্ছে ব্লগিং সাইটে ট্রাফিক পেতে পারি। আমাদের সংক্ষিপ্ত প্রেজেন্টেশন একটু ছিল। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ পলক ভাই, আপনি অনেক তথ্যভিত্তিক একটা হোমওয়ার্ক করেছেন, খুবই খুশি হয়েছি। তবে এটা হয়তো আমরা যারা নতুন কাজে আছি সবাই বুঝতে পারবো না, যখন প্র্যাকটিক্যালি আসলে এসইওর কাজে যাব তখন হয়তো বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের হয়তো এই যে স্ক্রিন শেয়ারিং থেকে অফ করব। হ্যাঁ, প্রেজেন্টেশন অফ করে দেন। হ্যাঁ, অফ করে দেন। তো এরপরে আর কে আছেন? খুব একটু অল্প সময় নিয়ে আপনারা যদি এটা শেষ করে দেন একটু ভালো হবে। এরপরে হচ্ছেন আপনাদের ক্লাসে গত ক্লাস করেছিল কে আছে? পলক ভাই আর কে আছে? আচ্ছা, আমাদের হচ্ছেন নাজমুল সাকিব ভাই, আর কে আছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? গত ক্লাসে যারা ছিলেন একটু কথা বলবেন। জি ভাইয়া, আমার ওয়ার্কটা রেডি হয়নি এখন। জি ভাই, আমি ছিলাম। না সাবিত ভাই, আপনি ছিলেন ভাই, এটার কথা বলছি না। আমরা যাদের আমাদের এই কোর্সে যারা ভর্তি হয়েছে আমি ঠিক তাদের কথা বলছি। আচ্ছা, জয়নাল আবেদিন ভাই ছিলেন, আর ছিলেন হচ্ছেন নাজমুল সাকিব ভাই, আরেকজন থাকার কথা ছিল, ইমরান ভাই ছিলেন। আচ্ছা, পলক ভাইয়ের সাথে পলক ভাইয়ের ফ্রেন্ড মেবি আরেকজন, উনি কই? পলক ভাই? জি ভাই, রবিন। হ্যাঁ, রবিন দেখলাম এখন আছে ভাইয়া। বলতেছি যে আমি মানে ফাইল আকারে কোনো কিছু করি নাই। ওকে, জাস্ট আপনি একটু রিসার্চ করেছেন যেটুকু গুগল, ইউটিউব এই সম্পর্কে, মানে এসইও সম্পর্কে অনেক কিছুই রিসার্চ করছি। ওকে, আপনি জাস্ট তাহলে এমনিতে বলেন, ট্রাই করেন, আসলে বলাটাও একটা রিসার্চের মতোই। হ্যাঁ, তো আপনি একটু বলেন যেটুকু রিসার্চ করেছেন আপনি নিজের মতো করে, সেটুকু বলেন। জি ভাই, তাহলে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে মানে সামান্য একটু দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। জি ভাই, আমি এটুকু করছি আর কি, মানে পরবর্তী দিন থেকে ভাই বাংলা সহ করে দেবো। আচ্ছা রবিন ভাই, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি এসিও সম্পর্কে যদি একটা লাইনও মানে বলতে পারেন, সেটাই আপনি জাস্ট শেয়ার করেন আমাদেরকে। এসইও পুনরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও ভাইয়া দুই প্রকার, অফ পেজ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা রবিন ভাইয়ের কথা কি আপনারা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার কাছে অস্পষ্ট। না ভাই, শোনা যাচ্ছে না।
রবিন ভাই আপনার নেটের একটু একটু প্রবলেম হচ্ছে। net problem। ক্লিয়ার আসতেছে না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রবিন ভাই, আপনি যেটুকু রিসার্চ করেছেন ওকে। এরপরে আমরা হচ্ছে নাজমুল সাকিব ভাইয়ের কাছে যাব, যেহেতু নেটের একটু প্রবলেম আমরা রবিন ভাইয়ের কাছে পরে আসছি। নাজমুল সাকিব ভাই। প্রেজেন্টেশনটা কি ওরকম ভাবে করা হয়নি, বাট আমি আর কি বলি যেটা জানছি এটা, আর আপনার থেকে যেটা আর কি জানছি আর রিসার্চ করে যেটুকু জানছি সেটুকু। ওকে আচ্ছা, এসইও পুনরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হলো আমরা যে কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু এগুলাতে সার্চ করলে এভরিথিং যদি আপনি যে কোনো একটা কিছু বা একটা আর্টিকেল দেন এটাতে ভিউ করতে অনেক লেট হবে বা টাইম লাগবে, এন্ড আপনি সার্চ করার প্রথমে 2-3টা বা প্রথম পেজে নাও পাইতে পারেন। সো এটাকে আমরা প্রথম 3-4টা বা একদম প্রথম পেজে পাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আছে আর কি, সেটা হলো সোচার আপনার হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তো আমরা প্রেজেন্টেশন থেকে যেটুকু বুঝতে পারলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা গুগলের ফার্স্ট পেজে আসতে পারি, তাই না? তো এটা করতে হলে আমাদের অনেক স্টেপ করতে হবে, যেমন আমরা পলক ভাইয়ের প্রেজেন্টেশনের ভিতরে অনেক তথ্যভিত্তিক কিছু বিষয় দেখলাম। তো যে প্রক্রিয়াগুলো করতে হবে এটা মিলেই টোটাল হচ্ছে আমাদের এসইও। গতদিন আমি যে একটা টিমকে আপনাদের সাথে অ্যাড করেছি, ইনাদের আমি এসইওর ফার্স্ট যে স্টেজ প্রথম ক্লাসটা নিয়েছিলাম, তো ওনাদের একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটা সম্পর্কেও যদি তাদের প্রেজেন্টেশন নেই আপনাদের অবশ্যই একটু ইনক্রিজ হবে, ভালো হবে। তো এটার জন্য আছেন হচ্ছে রনক ভাই, আপনি কি রিসার্চ করেছেন? আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোক বা যেভাবে আপনি রেডি করেছেন আপনার হোমওয়ার্কটা সেটা বলেন। রনক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা রনক ভাই আছেন, এরপরে আছেন হচ্ছে কে কে আছেন, এই যে শান্ত ভাই আছেন। আপনাদের টিমের হচ্ছে হোমওয়ার্কটা একটু জমা দেন। ভাই এটা কি স্ক্রিন শেয়ার করে করবো? আমি তো ফোন থেকে করতেছি। আপনি কি কোনো টেক্সট বা কোনো কিছু রেডি করেছেন, ডকুমেন্ট ফাইল এরকম? জি জি ভাই রেডি করেছি। আচ্ছা, যেটা রেডি করেছেন অবশ্যই ক্লাসে সবসময় প্রিপেয়ার্ড ভাবেই থাকবেন, মানে যেন আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, ল্যাপটপের মাধ্যমে থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে পরে আসছে, আপনি প্রিপেয়ার্ড করেন। সাবিত ভাই আপনি আপনার হোমওয়ার্ক সম্পর্কে। জি ভাই, আসসালামু আলাইকুম। এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে এসইওটা কি? সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটের যে লেনদেন বা সম্পর্ক, তাই হলো এসইও। এসইও সাধারণত দুই প্রকার, ওয়ান পেজ এসইও এবং অফ পেজ এসইও। এসইও সম্পর্কিত কিছু ধারণা, যেটা হলো ইউআরএল বা লিংক। আমরা সাধারণত যখন সার্চ বক্সে কিছু সার্চ প্রদান করে থাকি তখন সার্চ বক্সে কিছু দেখা যায়, তাই হলো ইউআরএল বা লিংক। ভিজিটর আরেক রূপ হলো শ্রোতা। যখন কোনো ব্যক্তি কোনো কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ প্রদান করে থাকে, ওয়েবসাইটে প্রবেশ করে, তখন তিনি ওই ওয়েবসাইটের ভিজিটর হিসাবে গণ্য হন। সার্চ ইঞ্জিনে সার্চ প্রদান করে থাকি, তাই হলো কিওয়ার্ড। মেটাল ট্যাগের অর্থ হচ্ছে একটি বর্ণনা যা গুগলকে বুঝিয়ে দেয় আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত। তারপর আসছে ব্যাকলিংক। কোন ওয়েবসাইটকে বাইরে প্রচার প্রচারণা করার নামই হলো ব্যাকলিংক। র্যাঙ্ক পেজ। গুগল ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে সংখ্যায়ন করে থাকে, তাই হলো পেজ র্যাঙ্ক। অন পেজ এসইও। কোন ওয়েবসাইটের মালিক যখন ড্যাশবোর্ড থেকে গুগল র্যাঙ্কের জন্য যে পরিবর্তনগুলো করে থাকেন, তাই হলো অন পেজ এসইও। অফ পেজ এসইও। কোন ওয়েবসাইটের মালিক যখন ড্যাশবোর্ডের বাহির থেকে গুগল র্যাঙ্কের জন্য যে পরিবর্তনগুলো করে থাকেন, তাই হলো অফ পেজ এসইও। হোয়াইট এসইও। গুগলের নিয়ম কানুন মেনে গুগল র্যাঙ্কের জন্য যা করা হয়, তাই হলো হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও। গুগলের নিয়ম কানুন না মেনে বা গুগলকে ধোঁকা দিয়ে বা কোনো হ্যাকিং সিস্টেম ব্যবহার করে গুগল র্যাঙ্কের জন্য যা করা হয়, তাই হলো ব্ল্যাক হ্যাট এসইও। ওয়ান পেজ এসইও। ওয়ান পেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো টাইটেল। তারপর হচ্ছে অন পেজ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেটা ডেসক্রিপশন কোন ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এতটুকু ভাইয়া ছিল আমার। ওকে, এরপরে আর কি আছেন আপনাদের সাথে? শান্ত ভাই আছেন। শান্ত ভাই, আপনি আসেন। ধন্যবাদ সাবিত ভাই, একটা ভালো প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আসলে এটা দরকার, হ্যাঁ, কাজ শিখতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আপনি যদি কষ্ট করতে না পারেন কাজ শিখতে পারবেন না, এটাই ফর্মুলা। যদিও আপনি জানেন তারপরেও কাজ করতে হবে। শান্ত ভাই আছেন? আচ্ছা, সুমাইয়া ইসলাম আছেন, আপনি আসেন। ভাইয়া আমিও তো ফোনে ক্লাস করতেছি, আসলে ওরকম ভাবে হোমওয়ার্ক করা হয়নি। গত ক্লাসে যা যা শিখছি ওগুলো আর কি নোট করছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হোমওয়ার্ককে আমি প্রতিদিনই প্রচন্ড গুরুত্ব দেবো, ঠিক আছে? আমি আমারটা আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে হোমওয়ার্ক ছাড়া আমি কিন্তু হোমওয়ার্কে কোনো কনসিডার করবো না আপনাদের, ঠিক আছে? সো হোমওয়ার্ক কমপ্লিট করে ক্লাসে জয়েন করবেন, সবাইকে বলছেন, সবার উদ্দেশ্যে বলছি। আমি করছি, সুমাইয়াও করছে। সুমাইয়া, ফোন থেকে স্ক্রিন শেয়ার দেওয়া যায়, ফোন থেকে স্ক্রিন শেয়ার দিয়ে বলো, সমস্যা নাই। ফোনেরটা তো শুধু কপি করা, এর জন্য কিভাবে দেখাবো আমি? স্ক্রিন শেয়ার দাও, এটা ইতে আছে না, যেখানে আছে ওইখান থেকে। স্ক্রিন শেয়ার করতে হবে না, আপনি যদি মুখে বলতে পারেন তাহলে ওকে। অ্যানসার গুলো শুধু মুখে বলো, ফোনের যে ইগুলা দেখে যে অ্যানসার গুলো বের করছো। ওকে, রনিক ভাই আপনি যদি রেডি থাকেন, রনক ভাই আপনি কি শেষ করেন, দেন আমরা হচ্ছে সুমাইয়া ইসলামের কাছে আসবো। জি ভাই। ওকে, জি ভাই। হ্যালো, হ্যাঁ রনক ভাই শুনতে পাচ্ছি, আপনি স্টার্ট করেন। ওকে ওকে ভাই। এসইওর ফুল ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্বপন ভাই শুনতে পাচ্ছি না তো, উনি কি বলতেছে? কথা শোনা যাচ্ছে না তো। স্বপন ভাই শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, মেবি রনক ভাইয়ের নেটের কোনো প্রবলেম হয়েছে, আমরাও কেউই শুনতে পাচ্ছি না। যাক, আমরা এরপরে আসবো হচ্ছে তানজিল ভাইয়ের কাছে। তানজিল ভাই আছেন? তানজিল ভাই আছেন, ইমরান ভাই আছেন? আপনারা একটু দ্রুত শেষ করেন, আমরা ক্লাসের দিকে আগাবো, ঠিক আছে? ইমরান ভাই, আচ্ছা জয়নাল আবেদিন ভাইয়ের কাছে আসা হয়নি, জয়নাল আবেদিন ভাই। এরপরে আছেন আবু রায়হান ভাই। ভাই হ্যালো, আবু রায়হান ভাই, আপনি একটু আপনারটা শেয়ার করেন। ভাই আমারটাকে শুনতে পাইছেন? না, আমি তো আপনারটা শুনতে পাই না রনক ভাই। ও আচ্ছা, আমি এদিকে বলতেছিলাম, বাট আমার মানে মিনিমাইজ করে বলতেছিলাম তো, এই জন্য হয়ে গেছে। আমি কি আবার বলবো? আমি মামার ফোন থেকে বলতেছি এখন, আর আমারটা থেকে দেখতেছি। ওকে ওকে, ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে, এসইওর ফুল ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবসাইটের সাথে সার্চ ইঞ্জিনের যে লেনদেন, সেটাই হলো এসইও। এসইও দুই প্রকার, অন পেজ এসইও এন্ড হচ্ছে অফ পেজ এসইও। ইউআরএল এন্ড লিংক বলতে আমরা বুঝি কোনো সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করার পরে যে লিংক আসে সেটা ইউআরএল। ভিজিটর হচ্ছে কোনো ওয়েবসাইট বা লিংক এ কোনো কিছু ভিজিট করাকে ভিজিটর বলে। কিওয়ার্ড, সার্চ ইঞ্জিনে যে শব্দ বা ওয়ার্ড লিখে সার্চ করা হয় সেটাই কিওয়ার্ড। মেটা ট্যাগ, কোনো ওয়েবসাইটে গুগলকে কোনো লিংক বোঝানোর জন্য যে লেখা ব্যবহার করা হয় তাকে মেটা ট্যাগ বলে। ব্যাকলিংক, কোনো ওয়েবসাইটে কোনো লিংক কোনো ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াতে প্রচার করাকে ব্যাকলিংক বলে। পেজ র্যাঙ্ক, গুগলকে আমাদের সার্চের ভিত্তিতে যে সিরিয়াল দেওয়া হয় সেটাই পেজ র্যাঙ্ক। অন পেজ এসইও, ড্যাশবোর্ডের ভিতর থেকে গুগলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য যে পরিবর্তন করা হয় সেটাই অন পেজ এসইও। অফ পেজ এসইও, ড্যাশবোর্ডের বাইরে থেকে যে সকল প্রসারণ করা হয়
গুগলকে র্যাঙ্কে আনার জন্য, সেটা অফ পেজ এসিও। হোয়াইট হ্যাট এসিও গুগলকে গুগলের নিয়ম অনুযায়ী কাজ করে র্যাঙ্ক আপ করাকে হোয়াইট হ্যাট এসিও বলে। ব্ল্যাক হ্যাট এসিও গুগলকে ধোকা দিয়ে বা হ্যাকিং এর মাধ্যমে কোন র্যাঙ্ক আপ করার চেষ্টাকে ব্ল্যাক হ্যাট এসিও বলে। ওকে, তানজিল ভাই আপনারটা রেডি করেছেন? তানজিল ভাই আছেন? হ্যাঁ ভাই, হ্যালো। আচ্ছা, আপনি কি হোমওয়ার্ক কমপ্লিট করেছেন? কোনো টেক্সট বা কোনো ডকুমেন্ট মেক করেছেন? না ভাই, করা হয়নি। আচ্ছা, হোমওয়ার্কটা আমি গত ক্লাসেও বলেছি, আপনারা কিন্তু হোমওয়ার্ক যদি না করেন তাহলে আপনাদের টিম আমি অফ রাখবো। হ্যাঁ, সো সেটার উপর থিঙ্ক করে আপনারা যা করবেন সেটার ফলাফল আপনারা পাবেন। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। এভাবে যদি আসলে টাইমটা অনেক একই বিষয়ে যদি আমাদের রিপিট আসছে, এটা ভালো যে রিপিট আসার কারণেও যদি কারো বুঝতে সুবিধা হয়, এটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, আমি ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে বলেছিলাম আমার টিমমেট যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে শিখতে হবে হচ্ছে ইনাদের সাথে। যেহেতু আমি এসইও স্টার্ট করেছি, এই জন্য শুধুমাত্র আপনাদের অ্যাড করেছি, আপনারা এখানে থাকবেন আমার টিমমেট হয়ে ইনাদের সাথে শিখার উদ্দেশ্যে। ওকে, আমি ক্লাসে এখন ফোকাস করব। তো যেহেতু আপনাদের যে ক্লাসটা নিয়েছিলাম, ইনাদের সেই ক্লাসটা এখনো হয়নি, জাস্ট রিসার্চের জন্য বলেছিলাম। তো আমি সেখান থেকে স্টার্ট করব। আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, দেখা যাচ্ছে ভাই। আমরা চলে আসলাম আজকের টপিকে, সেটা হচ্ছে এসইও ছিল। আমি আপনাদেরকে রিসার্চের জন্য বলেছিলাম, সবাই ব্যক্তিগতভাবে হয়তো বইয়ে যেভাবে লেখা থাকে সেটা হচ্ছে একটা ফর্মুলা, জাস্ট আমরা পড়ে জানলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি শিখবো, হাতে কলমে জাস্ট একদম কাজ করব যে কিভাবে একটা ওয়েবসাইটকে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসা যায়, এবং আমরা একটা ওয়েবসাইটের উপর এসইও অ্যাপ্লাই করব। আমরা যে কজন আছি সবাই একটা ওয়েবসাইটের উপর এসইও অ্যাপ্লাই করব। ওকে, দেন আমরা দেখবো যে আসলে এসইও করে আমরা কি ফলাফল পাচ্ছি প্র্যাকটিক্যালি কাজ করে। ঠিক আছে, তো আমরা অলরেডি সবাই জানি যে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এটাও জানি যে এসইও হচ্ছে দুইটি ভাগে বিভক্ত, সেটা হচ্ছে একটা অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আমার টিমমেট যারা ছিল তারা এই বিষয়টা সম্পর্কে বলছিলেন যে এই 10টা শব্দ সম্পর্কে আমি তাদেরকে একটু পরিচয় করাই দিয়েছি। তো আপনাদের তো পরিচয় তো হন নাই, তাই না? তো এসইও করতে হলে এই কিছু শব্দ সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। তা প্রথমে আছে হচ্ছে ইউআরএল বা লিংক। ঠিক আছে, আপনাকে প্রথমত ইউআরএল বা লিংক চিনতে হবে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইট আসছে। তাই না? এই যে গুগল আমাকে একটা সার্চের রেজাল্ট দিল, সেই রেজাল্টের আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, তাই না? অনেকগুলো ওয়েবসাইট এবং অনেক তথ্য আমাদের সামনে দিয়েছে গুগল। তো আমি যদি এটাতে যাই তাহলে এটা হবে সেই ওয়েবসাইটের ইউআরএল বা লিংক। ঠিক আছে, এই লিংকটা যদি এখন আমি আপনাদের মিটের চ্যাট বক্সে শেয়ার করি, সবাই কিন্তু এখানে আসতে পারবেন, তাই না? ভিজিটর, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আসলে এসইও করতে গেলে এই শব্দ সম্পর্কে আমাদের পরিচিত থাকতে হবে, যার কারণে কিন্তু আমি এই প্রেজেন্টেশনটা ওপেন করে আপনাদের সাথে এই শব্দগুলোকে পরিচয় করাই দিচ্ছি। ওকে, ভিজিটর হচ্ছে এই যে আমি গুগলে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে, দেন এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসছি, তাই না? এই ওয়েবসাইটের আমি একজন ভিজিটর, আর ভিজিটরকে আমরা ট্রাফিক বলে কল করতে পারবো। ঠিক আছে, ভিজিটরকে আমরা ট্রাফিকও মাঝে মাঝে বলি, বিভিন্ন জায়গায় শুনবেন যে ট্রাফিক বলছে, ভিজিটর বলছে। তো এই মুহূর্তে আমি এই ওয়েবসাইটের ভিজিটর। ওকে, যদি এই সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে সেইটাতে যাই তাহলে আমি এইটার ভিজিটর বা ট্রাফিক। ক্লিয়ার?
এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আমি যখন গুগলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, আমি যা লিখে সার্চ করব গুগলে সেইটাই হচ্ছে কিওয়ার্ড। আমি গুগলে যা লিখে সার্চ করব সেটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে, এরপরে আচ্ছা হচ্ছে মেটা ট্যাগ। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব সেটা আসলে এটা বোঝা যদিও আপনাদের জন্য একটু ঝামেলা, তবে আমি সংজ্ঞাটা বলি। সেটা হচ্ছে গুগলকে বোঝানোর জন্য যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত। তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে গুগলে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম, তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্পর্কেই কথাগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? যত তথ্য আসছে সবকিছু কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে। দেখেন প্রত্যেকটা রেজাল্ট আসছে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে, তাই না? তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে কোর্স লিখে সার্চ করলাম, গুগল কিভাবে বুঝলো যে এই ওয়েবসাইট গুলোতে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বলা হয়েছে? তাহলে আমরা বুঝতে পারছি যে এই ওয়েবসাইটের সাথে গুগলের কোনো একটা লেনদেন হয়েছে, তাই না? কোনো একটা ঘটনা ঘটছে বা এই তথ্য গুগল জানে। এই যে গুগলকে বোঝানো হয়েছে যে এই ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে, এইটাই হচ্ছে মেটা ট্যাগ। অর্থাৎ কোনো ওয়েবসাইটকে, এই যে আমরা এই ওয়েবসাইটে এসেছি, এই ওয়েবসাইটটা যে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে সেটা বোঝানোর জন্য যে একটা বর্ণনা লিখতে হয়েছে সেইটা হচ্ছে মেটা ট্যাগ। এটা কোনোটা সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা যারা কোর্সের আছি তাদেরকে কিন্তু আমি প্রত্যেকটা সম্পর্কে প্রশ্ন করব, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংকটা হচ্ছে, মনে করেন এই ইউআরএলটা এখন আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে বা টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দিলাম, বা আমার এখানে এসে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর ভালো একটা কোর্স হয়, ঠিক আছে? আরো সহজ যদি একটা উদাহরণ দিই, সেইটা হচ্ছে আমাদের একটা পেজ আছে না, আপনারা যেখানে হচ্ছে অ্যাড হয়েছেন সবাই, কোন একটা প্রচারণার মাধ্যমেই তো আপনারা আমাকে চিনতে পেরেছেন বা এই যে কোর্সে ভর্তি হয়েছেন। কোন একটা অনলাইন ভিত্তিক কোনো কিছু দেখেছেন, অবশ্যই কোন একটা পেজের পোস্ট দেখেছেন, ওখান থেকে ইন্টারেস্টেড হয়ে আমার কোর্সে কিন্তু ভর্তি হয়েছেন আপনারা, তাই না? এই যে আপনারা অনলাইনে একটা কোর্স দেখেছেন, এই কোর্সটা কমপ্লিট হয়ে গেল। কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ, স্বপন ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে পেরেছি, এখান থেকে যদি কিছু শিখে অনলাইনে আর্নিং করা সম্ভব, তখন আপনি করছেন কি, আমাদের যে পেজের লিংক আছে সেই পেজের লিংকটা আপনার প্রোফাইলে পোস্ট করে দিলেন। পোস্ট করলে কি হবে, আপনার যে বন্ধুগুলো আছে ফেসবুকে সবাই কিন্তু তারা আমার ওয়েবসাইটটা দেখতে পাবে, বা আমার যে পেজের লিংকটা আপনি শেয়ার করছেন সেটা কিন্তু দেখতে পাবে, তাই না? এই যে আপনি আমার ওয়েবসাইটের ইউআরএলটা আপনার ফেসবুক প্রোফাইলে বা যে কোনো জায়গায় আপনি প্রচারণা করলেন, সেইটা হবে ব্যাকলিংক। কোনো ওয়েবসাইটের লিংক যদি আপনি কোথাও প্রচারণা করেন, ঠিক আছে, সেইটা হবে ব্যাকলিংক। হতে পারে আপনার ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, টুইটার, এনি কাইন্ড অফ, মানে যে কোনো একটা জায়গায় আপনি জাস্ট সেটা কমেন্টের মাধ্যমে হতে পারে, পোস্টের মাধ্যমে হতে পারে, আরো অনেক ওয়ে আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে ব্যাকলিংক কিভাবে তৈরি হয়, ঠিক আছে? স্বপন ভাইয়া কথা ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, লিংকটা কি সরাসরি শেয়ার করবো না কোনো হচ্ছে কন্টেন্টের কোনো একটা হচ্ছে ওয়ার্ডের উপর যে আপনার হচ্ছে একটা আলাদা কালার ভাবে যে ব্যাকলিংক করে, ওটা কি সরাসরি লিংকটা শেয়ার করে, এটাকে হচ্ছে ব্যাকলিংক বলে? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে মনে করেন আপনি আমার ওয়েবসাইটে এসে আপনার ওয়েবসাইটের প্রচারণা করতে চাচ্ছেন, এখানে রিয়েল উদাহরণ দিতে হবে আপনাকে এটা বোঝানোর জন্য। তো আপনি যখন আপনার কন্টেন্ট, মনে করেন আমার বিজনেস হচ্ছে আমি অনলাইনে ক্লাস করাই, এটাই ধরেন আমার বিজনেস, সেটা হচ্ছে আমি কিছু স্টুডেন্ট ভর্তি করাই, এটা কোর্স কমপ্লিট হলে আবার নতুন স্টুডেন্ট ভর্তি করাই। সেম আপনার আরেকটা বিজনেস আছে, আপনি নিজেও একটা কোর্স করান। এখন আপনি চাচ্ছেন কি, আপনার চাইতে আমার বিজনেসটা মনে করেন ভালো, তো আপনার চাইতে যখন আমার বিজনেসটা ভালো, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের লিংকটা আমার ওয়েবসাইটে শেয়ার করতে। আমি কি দিব? এটা দিব? করতে দিব? কখনোই দিব না, কারণ আপনি আমার কম্পিটিটর, তাই না? আপনার সাথে আমার কম্পিটিশন হবে। আমি কি চাইবো যে আমার ওয়েবসাইটে আপনার হচ্ছে এটা হোক? তখন আপনি কি করবেন, সেখানে একটা গুছায় গাছায় একটা কন্টেন্ট লিখলেন, ঠিক আছে? আর টেকনিক্যালি সেখানে আপনি লিংক আপ করে দিতে পারেন, আপনার ওই লেখার মধ্যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ঢুকিয়ে দিতে পারেন। এভাবে ব্যাকলিংক, টেকনিক্যালি ব্যাকলিংক করা হয়। এছাড়া আপনি যদি ডিরেক্টলিও কোনো প্রচারণা করেন সেটাও ব্যাকলিংক হিসেবে হবে।
আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ওকে, এরপরে আছে হচ্ছে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, পেজ র্যাঙ্কটা হচ্ছে দেখেন আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেছি তখন এখানে কি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট আসছে, আসে নাই? জি ভাই। এটা একটা ওয়েবসাইট, এটা আরেকটা, তাই না? যে আমরা যদি স্ক্রল করে নিচে তাহলে তো আরো অনেক তথ্য পাবো। দেখেন নিজে কতগুলো ওয়েবসাইট আমাদেরকে সার্চ রেজাল্টে দিয়েছে। তো আপনারা দেখবেন, আপনারা যখন এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেছেন, প্রথমে যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি learndigital.withgoogle.com, এরপরে কি আছে www.admy.com। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো একটা আছে www.coursera.org। আরো অনেক ওয়েবসাইট আছে, দেখেন হিউজ তথ্য গুগল আমাদেরকে দিয়েছে। আপনারাও যখন এই ডিজিটাল মার্কেটিং কোর্স লেখা আপনার কম্পিউটারে সার্চ করবেন, ঠিক প্রথমেই আপনাকে এই ওয়েবসাইট দেখাবে, দ্বিতীয় নাম্বারে এই ওয়েবসাইট দেখাবে, তৃতীয় নাম্বারেও একই ওয়েবসাইট দেখাবে। এখানে প্রশ্ন হচ্ছে, আমি সার্চ করলেও যে ওয়েবসাইট দেখাচ্ছে, আপনি সার্চ করলেও সেই সেম ওয়েবসাইটটাই দেখাচ্ছে। কারণ হচ্ছে গুগল সবচাইতে তথ্যভিত্তিক যে ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছে, অর্থাৎ এই কথার উপরে ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কথার উপরে সবচাইতে তথ্যভিত্তিক যে ওয়েবসাইটটা খুঁজে পেয়েছে সেইটাকে প্রথম র্যাঙ্ক দিয়েছে। তার চাইতে একটু কম তথ্য যেটাতে পেয়েছে সেটাকে দ্বিতীয় র্যাঙ্ক দিয়েছে। তার চাইতে কম সেটা হচ্ছে তৃতীয় র্যাঙ্ক। এইভাবে সিরিয়াল মেনটেন করা হয়। ঠিক আছে, তো এইটার সিরিয়ালের লিস্ট কতগুলো? এটা হচ্ছে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট হবে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত গুগল র্যাঙ্ক দিয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে উপরের যতগুলো রেজাল্ট আছে সবগুলো হচ্ছে গুগল র্যাঙ্কের মধ্যে পড়ে। তো আপনি সার্চ করলেও যে লিস্ট আসতেছে, আমি সার্চ করলেও যে একটা সেম লিস্টই আসতেছে। গুগল তাকে সিরিয়াল মেনটেন করে রেখেছে এই ওয়েবসাইট গুলোকে। এটা হচ্ছে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের অন পেজ এসইও। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারলাম না, কিছু বললেন? আমি বলতেছি, র্যাঙ্কের কথা বললেন তো, সিরিয়ালে প্রথমে যেটা থাকবে, যে নাম্বারে প্রথম নাম্বারে, সেটা হলো র্যাঙ্ক, বোঝায় না? সেটা বোঝাচ্ছে কি? আচ্ছা, পেজ র্যাঙ্ক, এখানে আমার কথা হচ্ছে আমাদের টপিকটা কি ছিল? পেজ র্যাঙ্ক, তাই না? এটাকে সংক্ষেপে পিআর বলা হয়। ওকে, এসইওর ভাষায় এটাকে পিআর বলা হয়। ওকে, এই পেজ র্যাঙ্কটা হচ্ছে গুগল আমাদেরকে 1 2 3 4 5 6 7 এভাবে 10 পর্যন্ত দিয়ে থাকে। ঠিক আছে, দেখেন আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করছি তখন, আচ্ছা, এই অ্যাড গুলো কাউন্ট হবে না, এডি লেখা আছে যেগুলো, এগুলো কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তো দেখেন এখান থেকে স্টার্ট করি, আমাদের সেম রেজাল্টটাই কিন্তু আসছে। ঠিক আছে, ওই যে প্রথমে এইটা আসছে, দ্বিতীয় নম্বরে এইটা আসছে, তৃতীয় নম্বরে এইটা আসছে। আপনিও সার্চ করবেন, দেখবেন সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, তো এই যে সিরিয়াল মেনটেন করেছে, অর্থাৎ গুগল এর কাছে সবচাইতে বেশি তথ্য পেয়েছে। গুগল আমাদেরকে কোন তথ্যটা প্রথম নাম্বারে দেখায় জানেন? সবচাইতে ইন্টারনেট জগতে সবচাইতে ট্রাস্টেবল এবং সবচাইতে বেশি তথ্য ভিত্তিক যে ওয়েবসাইটটা আছে, আপনি যে কথা লিখে সার্চ করতেছেন, ওই কথার উপর ভিত্তি করে, অর্থাৎ আমাদের কিওয়ার্ডের উপর ভিত্তি করে সবচাইতে তথ্য ভিত্তিক এবং ট্রাস্টেবল যে ওয়েবসাইটটা আছে সেইটাকে প্রথমে দেখায়। জি জি, হ্যাঁ। তো তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখায়, তার চাইতে একটু কম তথ্য এবং একটু লোয়েস্ট যা, তাকে 2 নম্বরে দেখায়। তার চাইতে একটু কম যে আছে তাকে এইভাবে যে, এইভাবে পর্যায়ক্রমে যে সিরিয়াল নাম্বারটা গুগল দিয়ে থাকে। ঠিক আছে, দেখবেন কিছুদিন পরে চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটের চাইতে এই ওয়েবসাইটে এই কথা লিখে, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এটাতে তথ্য বেশি হয়ে যেতে পারে। যদি বেশি হয়ে যায় তাহলে এটা উপরে চলে আসবে, এটা 2 নম্বরে চলে আসবে।
বা এটা 3 4 5 6 নম্বরে চলে যেতে পারে, সেটা তথ্যের উপরে ভিত্তি করে। গুগলের একটা ক্রাউলার আছে বা একটা স্পাইডার আছে, রোবট আছে, যেটা আমাদের ওয়েবসাইটে আসে এবং এটা অটোমেটিক্যালি হচ্ছে স্ক্র্যাপিং করে, অর্থাৎ চেক করে দেখে যে কি কি তথ্য আমার ওয়েবসাইটে আছে। যে তথ্য, নতুন কোনো তথ্য আমরা যখনই পোস্ট করে থাকি তখনই ওই ক্রাউলার বা রোবট কি করে, আমাদের ওয়েবসাইট থেকে তাদের তথ্য ভান্ডারে এটা নিয়ে যায় রেখে দেয় গুগলের তথ্য ভান্ডারে। এটা প্রতিনিয়ত ওই প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে ঘটতেছে, এসইও যারা করে। ঠিক আছে, ওকে, এই ছিল আমাদের পেজ র্যাঙ্ক। এরপরে হচ্ছে অন পেজ এসইও। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অন পেজ এসইওটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ভেতর থেকে যে ইন্টারনাল এসইও গুলো করব, অর্থাৎ যখন আমি একটা ওয়েবসাইট চালাবো, একটু ভেবে দেখেন, আপনার ফেসবুকে কি কখনো আমি পোস্ট করতে পারবো, বা আপনার টুইটার অ্যাকাউন্টে আমি পোস্ট করতে পারবো? না ভাইয়া। ওকে, জি না ভাই। তাহলে এটা কে করতে পারবে? শুধুমাত্র আপনি বা যার কাছে লগইন অ্যাক্সেস থাকবে, তাই না? জি, মানে ওই পেজের অ্যাডমিন তো আপনি, সরি ওই অ্যাকাউন্টের অ্যাডমিন বা অনার কিন্তু আপনি, তাই না? জি। তো এরকম ভাবে দেখুন, এইখানে যখন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেছি তখন কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আমি দুইটাকে ওপেন করেছি। এই ওয়েবসাইটে কি আমি পোস্ট করতে পারবো? অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে অনেক বিষয় সম্পর্কে বলা হয়েছে, তাই না? এই যে ডিজিটাল মার্কেটিং আমাদের উদ্দেশ্যে, ডিজিটাল মার্কেটিং কোর্সের ভেতরে চলে আসলাম আমরা। আমি কি চাইলে এখানে কোনো তথ্য পোস্ট করতে পারবো? পারবো না। এটা কি করেছে? এগুলো পোস্ট করেছে হচ্ছে এই ওয়েবসাইটের যে মালিক, সে করেছে। তো বিষয়টা হচ্ছে অন পেজ এসইওর বিষয় হচ্ছে এই ড্যাশবোর্ডের ভিতর থেকে, অর্থাৎ মালিক নিজেই যে পরিবর্তনগুলো করে আমাদের গুগল র্যাঙ্কে আসার জন্য, মালিক নিজে, ওয়েবসাইটের অনার নিজে যে পরিবর্তনগুলো করে থাকে, সেটা ড্যাশবোর্ডের ভিতর থেকে, ইন্টারনাল ড্যাশবোর্ডের ভিতর থেকে যে পরিবর্তনগুলো করে এসইও র্যাঙ্কে আসার জন্য, সেইটা হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, যদি কোনোটা সম্পর্কে কনফিউশন থাকে আমাকে বলবেন, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো প্রত্যেকটা সম্পর্কে। ওকে, এরপরে হচ্ছে অফ পেজ এসইও, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা যদি আপনারা বুঝতে পারেন, জাস্ট একটা স্লাইড, এই স্লাইডটা যদি আপনারা বুঝতে পারেন, এসইও আপনার কাছে খুবই ইজি বলে মনে হবে। ঠিক আছে, তো এরপরে আছে হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা ভেবে দেখেন, অফ পেজ এসইও হচ্ছে মানে অনার না, এটা হচ্ছে বাইরে থেকে ওয়েবসাইটের যে প্রচারণা গুলো করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ আমি যদি এখন এই লিঙ্কটা নিয়ে, আপনারা এখানে কয়জন আছেন? 19 জনকে দেখতে পাচ্ছি। এই 19 জনের কাছে আমি এখন এই চ্যাট বক্সে সেন্ড করে দিলাম। তাহলে কি হলো? আমি বললাম আপনাদেরকে যে ভাই এটাতে যদি আপনারা ঢুকেন তাহলে এসইও সম্পর্কে ভালো কিছু তথ্য পাবেন। এই যে আমি একটা প্রচার করলাম 19 জনের কাছে, ঠিক আছে, এটাও একটা অফ পেজ এসইওর মতো। ঠিক আছে, এটা আমি উদাহরণস্বরূপ বললাম, তবে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন বুঝতে পারবো। অর্থাৎ এই লিঙ্ক নিয়ে কোনো ইন্টারনেট জগতে কোথাও প্রচারণা করলাম, অফ পেজের অন পেজের বাহিরে যে সমস্ত কাজগুলো গুগল র্যাঙ্কে আসার জন্য করা হয়, প্রচারণা করা হয়, সেইটাই হচ্ছে আমাদের অফ পেজ এসইও। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এই সম্পর্কে আমাদের টিমমেট যারা ছিল অলরেডি আপনাদেরকে বলেছে, আমি আমার মতো করে চেষ্টা করছি বোঝানোর জন্য। হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট হচ্ছে এই যে আমরা গুগলে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে, প্রথমেই কেন learndigital.withgoogle.com এই ওয়েবসাইটটা কেন আসছে? র্যাঙ্কে প্রথমে আছে তাই। তার কাছে ভ্যালিড তথ্য আছে এবং র্যাঙ্কে গুগল তাকে জায়গা দিয়েছে। আচ্ছা, এখন আপনাকে এই প্রশ্ন করি, যে অ্যান্সারটা করলেন, এই হচ্ছে এটা তো একজন অনার আছে, এই ওয়েবসাইটটার একজন মালিক আছে। এই মালিক কি তাহলে গুগল কোনো ব্যক্তি, মানে গুগলকে বলেছে যে ভাই আমারটা প্রথমে রাখো? না। তাহলে কিভাবে আসলো, মানে কিভাবে বুঝলো গুগল? তথ্যটা ট্রাস্টেবল বা ভালোভাবে সব ওয়েবসাইটের থেকে আর ওয়েবসাইটের বেশি তথ্য, ভালোভাবে তথ্য সংগ্রহ করে আছে এরকম। আচ্ছা, গুগল আমাদেরকে একটা নিয়ম নীতি দিয়ে দিয়েছে,
ঠিক আছে, যে গুগল তো আসলে কোনো ব্যক্তি না যে তার কাছে যে আমি তথ্য দিয়ে আসবো। গুগল হচ্ছে একটা মেশিন বলতে পারেন, ঠিক আছে, একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো গুগল এই ইঞ্জিনটা কি বলেছে, তার একটা নিয়ম নীতি বলে দিয়েছে যে তুমি যদি আমার কাছে এইভাবে তোমার তথ্যটা, মানে তার যে নীতি অনুযায়ী এভাবে যদি তথ্যটা আমার কাছে সাবমিট করতে পারো, প্রদান করতে পারো, তাহলে তোমাকে সার্চ ইঞ্জিনে রাখবো, অর্থাৎ তার সার্চ রেজাল্টের ভেতরে আমাকে রাখবে। এখন কথা হচ্ছে সার্চ রেজাল্টে এসে লাভ কি? কেউ বলতে পারবেন এখান থেকে এই সার্চে আসলে লাভ কি? এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে এত প্যারা নিয়ে কিসের দরকারটা কি? প্রথমে আসলে লাভটা কি? কেউ একজন? জি ভাই, প্রথমে আসার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যার ভিজিটর আছে, যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, দেখা যাচ্ছে যে প্রথম পেজে আসার ফলে আমরা দ্বিতীয় পেজ যেতে হচ্ছে না, কিংবা আমরা সার্চ রেজাল্টের পর প্রথম দিকে যে রেজাল্ট আছে সেই রেজাল্ট থেকেই মূলত আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে বের করার চেষ্টা করি। জি জি, যেটা চাচ্ছি সেটাই প্রথমে আসার। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতেছি, তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মতো করে থিঙ্ক করব, ঠিক আছে। আমরা ডিজিটাল মার্কেটিং এর মিনিং কি শিখেছিলাম? কেউ একজন একটু বলেন। অনলাইনে কোনো কিছু প্রচার প্রসার বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট বা অনলাইন সেবা বা কোনো পণ্যকে ব্যবহার করে, যেমন ডেস্কটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা সেবা বা পরিষেবাদি প্রচারের জন্য যা ব্যবহার করা হয় তাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, গুড। তো দেখেন, তাহলে আমাদের লাভ হচ্ছে এটাই যে আমার ওয়েবসাইটটা যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করাতে, মনে করেন আপনার এই ডিজিটাল মার্কেটিং, আমি আমারটা বলি, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স তো করাচ্ছি, এইটা যদি আমার ওয়েবসাইট হয়, ডিজিটাল মার্কেটিং কোর্স যার দরকার সে এখানে সার্চ করবে, এসে কিন্তু আমার কোর্সটা করবে, তাই না? প্রথমে এই ওয়েবসাইটটাকে দেখবে এবং আপনি নিজেকেও যদি প্রশ্ন করেন, গুগলে আপনার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, তখন আপনি সার্চ করে প্রথম ওয়েবসাইটটাই কিন্তু দেখেন সবচাইতে বেশি। আমরা কিন্তু তার নিচে যে নেক্সট করলে আরো অনেক তথ্য পাবো, আমরা কিন্তু যাই না, দরকার হলে আবার সার্চ করি। এই যে নেক্সট পেজ কিন্তু আরো একটা আছে তাদের কাছে, গুগলের কাছে নেক্সট পেজেও কিছু তথ্য আছে, ঠিক আছে। আমরা প্রথমে চেষ্টা করি যে প্রথমে যে রেজাল্টটা দিয়েছে সেখান থেকে একটাতে ঢুকে যেতে, এখানে কি তথ্য আছে না আছে ঘুরে ফিরে দেখি। তো এখানে যত ট্রাফিক আসবে, আপনার কি ধারণা এইটা লিখে এই সেকেন্ড পেজে যে আমি আসি একটু সেকেন্ড পেজে, এইখানে ক্লিক করে কেউ এই ওয়েবসাইটে ঢুকবে? না ভাইয়া, ঢুকবে না। সবার টেন্ডেন্সি থাকবে যে প্রথম পেজে যেটা আছে সেইটাতেই ঢুকতে। তাহলে বিষয় হচ্ছে গুগল আমাদেরকে একটা নিয়ম নীতি দিয়েছে, যে নিয়ম নীতি পালন করে আমরা যদি তার কাছে তথ্য সাবমিট করতে পারি, তাহলে তারা আমাদেরকে ফার্স্ট রেজাল্টে রাখবে। দেন ফার্স্ট রেজাল্টে রাখলে লাভ হচ্ছে আমার বিজনেসটা কিন্তু গ্রো করবে, অর্থাৎ অনেক মানুষ সেখানে দেখবে। আচ্ছা, কত মানুষ দেখবে সে বিষয়টা যদি আমি একটু বলি, আমারটাতে এই এক্সটেনশন অ্যাড করা আছে জন্য আমি দেখাতে পারছি, আপনারটাতে মেবি নেই, অনেকের হয়তো থাকতেও পারে। ইউএসএ থেকে ট্রাফিক আসে দেখেন প্রতি মাসে 4100, ঠিক আছে, 4100 জন ইউএস থেকে আসে। এটা দেখার আরো অনেক কিছু মানে ওয়ে আছে, যখন আমরা এসইও করব ইন্টারনাল বিষয়গুলো আরো দেখবো। এবং দেখেন তারপরেরটাতে যেটা আসে সেটা হচ্ছে 790 জন। হ্যাঁ, দেখবেন নিচে নিচে কমতে থাকবে, হ্যাঁ, যত নিচে স্ক্রল করবেন তত দেখেন এটাতে আবার 0 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু গুগল এটাকে র্যাঙ্ক দিয়েছে, তার কাছে তথ্য আছে, ট্রাফিক আসে না। তো আমরা দেখতে পারবো সবসময় বিষয়টা যদি আমরা দেখি যে এটাতে ট্রাফিক অর্থাৎ হচ্ছে ভিজিটর, ঠিক আছে। তো আমি কথা বলছিলাম হচ্ছে হোয়াইট হ্যাট এসে নিয়ে। তো গুগল তো কোনো ব্যক্তি না যে যার কাছে যে আমি তথ্য দিয়ে আসবো। গুগল আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে, যে নিয়ম নীতি মেনে এই সার্চ রেজাল্টের প্রথমে আসাটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। দেন আমাদের আছে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে এই গুগলকেও আবার হচ্ছে হ্যাকিং টাইপ কিছু বলতে পারেন এটাকে। হ্যাঁ, গুগলকে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে বোকা বানিয়ে বা ধোকা দিয়ে, হ্যাঁ, তাদেরকে কোনো একটা হ্যাকিং সিস্টেমে ফেলে যে ওয়েতে আপনি ফার্স্ট রেজাল্টে আসতে পারবেন, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। যেহেতু আমরা হোয়াইট হ্যাট শিখবো,
তো ব্ল্যাক হ্যাটের মিনিংটাও আমি এই জন্য বলে দিলাম, ঠিক আছে? অর্থাৎ গুগলের নিয়ম নীতি ভঙ্গ করে গুগলের সার্চ রেজাল্টে আসা যায়, সেটারও কিছু থিওরি আছে, তবে সেটার একটা ব্যাড ইফেক্ট আছে। সেখানে সর্বোচ্চ আপনি সার্চ রেজাল্টে থাকতে পারবেন 3 মাস, এরপরে সারা জীবন আর কোনোদিন সার্চ রেজাল্টে প্রথম পেজে আসতে পারবেন না, আর কোনোদিনই আপনি আসতে পারবেন না, সার্চ রেজাল্টে আসতে পারবেন না, ঠিক আছে? যদি আপনি ব্ল্যাক হ্যাটটা ব্যবহার করেন, তাহলে ভাই কথা হচ্ছে ব্ল্যাক হ্যাটটা কেন আসলো? আপনার এরকম হতে পারে, অনেক সময় এরকম বিজনেস হয় যে শুধুমাত্র আমার 3 মাসই সার্চ রেজাল্টে থাকলেই হবে, এরপরে আর সারা জীবন না থাকলেও হবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু কিওয়ার্ড আছে বা কিছু কিছু বিষয় থাকে যে শুধু 3 মাস হলেই হবে, ওকে? তখন এই ব্ল্যাক হ্যাটটা ব্যবহার করা হয়। তো এক কথায় উত্তর হচ্ছে গুগলের সকল নিয়ম নীতি মেনে যে কাজটা এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট, এবং গুগলকে বোকা বানিয়ে বা তার নিয়ম ভঙ্গ করে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। এখন আমাদের ব্যাচের যারা আছেন তাদের সবাইকে বলছি, এইখান থেকে কোনো শব্দ সম্পর্কে বা কোনোটা সম্পর্কে বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? না ভাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি সবাইকে কিন্তু জিজ্ঞেস করবো প্রত্যেকটা সম্পর্কে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আশা করছি সমস্যা নেই। নাজমুস সাকিব ভাই, আপনি মেটা ট্যাগ এবং ইউআরএল সম্পর্কে বলবেন, ইউআরএল লিংক। নাজমুস সাকিব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জয়নাল আবিদিন ভাই আপনি আছেন? আচ্ছা, আমি কি ধরে নেব আপনারা কি ক্লাসে ছিলেন নাকি ছিলেন না? এটা এরকম করলে তো প্রবলেম আসলে আপনাদের। আচ্ছা, এরপরে কে আছেন আমাদের ক্লাসে? কে আছেন? পলক ভাই আছেন? পলক ভাই আপনি বলেন। জি ভাইয়া, ইউআরএল বা লিঙ্ক হচ্ছে যে মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট বা ইয়েতে ভিজিট করতে পারি। যেমন হচ্ছে যে গুগলের ইউআরএল যদি ধরি, যে গুগলের ইউআরএলটা কোনটা, সেটা হচ্ছে www.google.com, এটাই হচ্ছে ইউআরএল। বা একটা অন্যান্য ওয়েবসাইটে একটা নির্দিষ্ট স্পেসিফিক লিঙ্ক থাকে, এর মাধ্যমে আমরা প্রবেশ করতে পারি ওয়েবসাইটে। এবং হচ্ছে মেটা ট্যাগ বলতে বোঝায় আমি আমার ওয়েবসাইট বা হচ্ছে যে একটা ব্লগ তৈরি করলাম, সেটাতে কি ধরনের তথ্য আমি সংরক্ষণ করেছি সেটা গুগলকে জানানোর মাধ্যমে যে সার্চ রেজাল্টে আমরা গুগলে আসে সেটা হচ্ছে মেটা ট্যাগ। আমি কি ধরনের হচ্ছে তথ্য সমূহ আমার ওয়েবসাইটে আছে, হ্যাঁ, কি ধরনের তথ্য আমার ওয়েবসাইটে আছে সেটা সার্চ ইঞ্জিনকে বোঝানো, ঠিক আছে, যে আমার ওয়েবসাইটে কি তথ্য আছে। ওকে, ধন্যবাদ পলক ভাই। এরপরে আছেন রবিন ভাই, আছেন না? রবিন ভাই আপনি আছেন? জি ভাই আমি আছি। ওকে, আপনি বলবেন ব্ল্যাক হ্যাট এসইও এবং ভিজিটর এই দুইটা সম্পর্কে। জি ভাই, ব্ল্যাক হ্যাট এসইও বলতে মানে গুগলকে মানে ধোকা দিয়ে 3 মাসের জন্য মানে গুগলে আপনাকে রাখবে, তারপরে পরবর্তীতে আপনি কোনোদিনও মানে গুগলের র্যাঙ্কে ফার্স্টে থাকতে পারবেন না। ওকে, ব্ল্যাক হ্যাট এসইও সংজ্ঞাটা এরকম হবে যে গুগলকে ধোকা দিয়ে যে এসইও কার্যক্রম করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে ভিজিটর। কোনো জি ভাই, গুগলে মানে আমি একটা কোনো জিনিস দেখলাম, মানে এটা ভিজিট হ্যাঁ বলেন। আমরা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করছি, সার্চ করার পরে যে রেজাল্টটা আসলো, এখান থেকে আমি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, তাহলে ওই ওয়েবসাইটের জন্য আমি ভিজিটর। ঠিক আছে রবিন ভাই? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, এরপরে আছেন সাব্বির ইসলাম ভাই। সাব্বির ইসলাম ভাই আপনি বলবেন ব্যাকলিংক সম্পর্কে, ব্যাকলিংক, এবং বলবেন হোয়াইট হ্যাট এসইও।
ব্ল্যাক লিঙ্ক হচ্ছে বাইরে কোন ওয়েবসাইটের লিঙ্ক বাইরে শেয়ার করাকে, প্রচার করাকে, মানে বিজ্ঞাপন হিসাবে বা বিজ্ঞাপনের মতন করে বাইরে শেয়ার করাকেই ব্ল্যাক লিঙ্ক বলে। ওকে, এবার হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যে গুগলের নির্দিষ্ট বা কোন গুগলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা এসইও সাবমিট করাকেই হোয়াইট হ্যাট এসইও বলে। ওকে, এরপরে নয়ন ভাই আছেন, ইঞ্জিনিয়ার নয়ন ভাই, আপনি বলবেন হচ্ছে কিওয়ার্ড এবং অফ পেজ এসইও। যেটা আমরা গুগলে সার্চ বাটনে গিয়ে যেটা আমরা সার্চ করে থাকি আর কি। নয়ন ভাই বুঝতে পারিনি। কিওয়ার্ড আর আরেকটা কি ভাই? না, কিওয়ার্ড সম্পর্কে বলেন, আপনি একটু কিওয়ার্ড সম্পর্কে বলেন। আমরা যেখান থেকে কোনো কিছু জানার জন্য যেটা আর কি সার্চ করে থাকি। আচ্ছা, আমরা একটু সহজ ভাবে যদি বলি, সেটা হচ্ছে গুগলে আমরা যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ আমি সার্চ করেছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে, হ্যাঁ, এটাই হচ্ছে কিওয়ার্ড। এরপরে বলেছি হচ্ছে হ্যাঁ, যে কোনো কিছু আমরা জানার জন্য বা তথ্য বোঝার জন্য যেটা সার্চ করে থাকি সেটাই হচ্ছে শুধু কিওয়ার্ড। ওকে, ঠিক আছে। এরপরে আপনাকে বলেছিলাম অফ পেজ এসইও, না সরি, অন পেজ এসইও। অন পেজ এসইও, সরি ভাই। আচ্ছা, আপনি তাহলে 6 নাম্বারটা বলেন, পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক না? পেজ র্যাঙ্ক যেটা আমরা র্যাঙ্ক করে থাকি আর কি, সংক্ষেপে যেটা পিআর বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অন পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের অনার, তিনি যে সম্পূর্ণ কাজ তার ড্যাশবোর্ডের ভেতর থেকে করে থাকে। ওকে, ওয়েবসাইটের ইন্টারনাল যে কাজগুলো করে থাকে গুগল র্যাঙ্কে আসার জন্য, সেই ওয়েবসাইটের মালিক নিজে যে ধরনের কাজ করে থাকে সেইটা হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, ওকে। পেজ র্যাঙ্কটা হচ্ছে এই যে আমরা কোনো তথ্যের জন্য গুগলে যখন সার্চ করছি তখন একটা সিরিয়াল মেনটেন করে গুগল আমাদেরকে তথ্য দিচ্ছে। এই ট্যাগটা আমরা এখন যেটা ব্লক করেছি, এটা একটা, এইটা একটা, এইটা একটা, এই যে সিরিয়াল মেনটেন করে গুগল আমাদেরকে একটা সংখ্যায়ন দিয়েছে, 1 2 3 4 সিরিয়াল দিয়েছে, এটাই হচ্ছে পেজ র্যাঙ্ক। তো গুগলের পেজ র্যাঙ্ক কাউন্ট হয়ে থাকে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, ওকে। এরপরে আছেন কে, আছেন বাকি আছেন কে, একটু মাইক্রোফোন অন করেন। আচ্ছা, নয়ন মণি ভাই আছেন আরেকজন। নয়ন মণি ভাই, আপনি একটু বলবেন বাকি আছে কোনটা? নয়ন মণি ভাই, আপনি মাইক্রোফোন অন করেন, আপনার সাথে কথা হয় নাই। সাব্বির ভাই, আপনি বলেছেন না? সাব্বির ইসলাম ভাই? জি ভাই। ওকে, যদি আমার টিম রেটরা আজকে একটু বড় ফিল করছে, তারপরে আমি কষ্ট করে থাকার জন্য বলবো, কারণ হচ্ছে আমি গতদিন ওনাদের এই ক্লাসটাই নিয়েছিলাম। রনক ভাই? জি ভাই। আচ্ছা, আপনাদের হয়তো একটু বোরিং লাগছে কারণ গতদিন আমরা এই ক্লাসটাই নিয়েছিলাম। আপনাদের হ্যাঁ রিপিট হচ্ছে আর কি, আরেকবার। ওকে, আমাদেরও আরো বেশি হচ্ছে আর কি, ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো। ঠিক আছে, বাইরে একটু ভালোই হচ্ছে। আচ্ছা, আর কে বাকি আছেন? এই নয়নমণি ভাই, আপনার মাইক্রোফোন ঠিক করবেন, এভাবে ক্লাস করা কেমন কেমন লাগে, আপনি কথা না বলতে পারলে ভালো লাগবে না, বুঝছেন? আপনি একটু ঠিক করে নিন। আচ্ছা, এরপরে আমাদের নাজমুল সাকিব ভাই কি আসছেন? গ্লেপ করছেন? আচ্ছা, দেখতে পাচ্ছি না। উনিশ জন ছিলাম, আমরা 14 জনকে দেখতে পাচ্ছি এখন।
স্বপন ভাই আমরা কি এই যে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, অনেকক্ষণ তো আমরা ক্লাস করলাম, একটু এক্সপেরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, যখনই আমি ক্লাসের মধ্যে হয়তো কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা শুরু করি বা হোমওয়ার্ক নেওয়া শুরু করি, স্টুডেন্ট অটোমেটিক্যালি কমে যায়। অনলাইন ক্লাস তো। আচ্ছা ভাই, আমরা 19 জন কি একই বেসে ক্লাস করব প্রতিদিন? আচ্ছা সাব্বির ইসলাম ভাই, এটার অ্যান্সার হচ্ছে না। শুধুমাত্র এসিওর কয়েকটা ক্লাস আমাদের যে কয়েকজন টিমমেট আছেন আমি তাদের সাথে অ্যাড করেছি। কিছুদিন পরে এই ভাইরা এসিওটা শেষ হয়ে গেলে ইনারা ইনাদের মতো থাকবে, আপনারা আপনাদের মতো থাকবে। যখন আসলে বিষয়টা কি, এখানে ওই ক্লাস করতে যে ওনাদেরকে একটা সময় দিতে হচ্ছে, আপনাদেরকে টপিকটা একই কিন্তু সময়টা আসলে স্পেন্ড হচ্ছে আমার দুই জায়গায়। আচ্ছা বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যে মানে মার্কেটিং শিখতে হলে এসইও তো লাগবে নাকি? অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর সাব্বির ভাই আপনার এই সমস্ত কথার অ্যান্সার আছে আমাদের প্রথম ক্লাসে। যেহেতু আপনারা আজকে জয়েন করেছেন, আমরা প্রথম একটা ক্লাস করেছি ডিজিটাল মার্কেটিং এর পরিচয় নিয়ে। আজকে সেই ভিডিওটা আমরা আপলোড করব, দেন আপনাদের ইউটিউব চ্যানেলের লিংকটাও দিয়ে দেবো, ঠিক আছে? সেইখান থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম ক্লাসের যে ভিডিও, আজকে যারা নতুন জয়েন করেছেন প্রথম ক্লাসের ভিডিও কিন্তু মিস করা যাবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ঠিক ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, যেরকম ইঞ্জিনিয়ার নয়ন ভাই, তারপরে সাব্বির ইসলাম ভাই, আরেক নয়নমণি ভাই, ইনারা কিন্তু আজকে প্রথম জয়েন করেছেন। জি ভাইয়া। অবশ্যই প্রথম ক্লাসের ভিডিওটা দেখবেন, আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। স্বপন ভাই আমি কিছু কথা বলতাম। হ্যাঁ অবশ্যই। ঘটনা হচ্ছে ভাই, আপনি আসলে জানেন আমি ছোটখাটো একটা চাকরিরত অবস্থায় আছি, তো তারপরে অনেক ব্যস্ততার মাঝে আসলে আপনার সঙ্গে সময় দেওয়া, এর মাঝে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং বলেন আর ফ্রিল্যান্সিং বিষয়ে আমার আসলে অ্যাকচুয়ালি ওরকমটা হবে অভিজ্ঞতা নাই ভাই, ঠিক আছে? তো যাই হোক, যদি মানে কোনো কিছুতে আমাকে একটু বেশি বোঝানো লাগে ক্লাসের মধ্যে তাহলে অবশ্যই আমরা তো চেষ্টা করছি, যারা ক্লাসে হয়তো জাস্ট খালি মাউসটা ধরা শিখেছে, হ্যাঁ একদম বিগিনার লেভেল থেকে। না তবে একটা কথা, সেটা হচ্ছে আপনাদের ব্যাচে, এর আগের ব্যাচে আসলে মোটামুটি যারা ক্লাস করছে বা কোর্সটা কমপ্লিট করছে অনেকে আর্নিং করা শুরু করছে। যাক, সবকিছু মিলাইয়া চিন্তা করলাম যে দেখি সময়টা আসলে কাজে লাগানো যায় কিনা, এরকম একটা চিন্তা করে। না ঠিক আছে ভাই। যাকে কথা হচ্ছে এটাই যে আসলে ভাই আমার মাথায় আবার একটু কম ঢুকে, তো একটু ভালো করে আমার একটু বুঝায়েন ভাই। অবশ্যই প্রয়োজন বোধে তাই হবে। আপনি যেটা বুঝতে পারবেন না অবশ্যই ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আমার লেভেল থেকে আপনাকে যেন সেভাবে প্রিপেয়ার করা যায়। যদিও আমরা প্রথমে যেটা স্টার্ট করেছি আপনার জন্য হয়তো একটু হার্ডলি হতেও পারে, কিন্তু আমাদের টপিক আসলে চেষ্টা করবো যে একদম যেন সহজে আপনাদেরকে বোঝানো যায়। হ্যাঁ ওকে, এখন কথা হচ্ছে প্রথম ক্লাসটা যদি আপনি দেখে নেন আজকে, যদি সময় করে বা কাল নেক্সট ক্লাসের আগে কিন্তু প্রথম ক্লাসটা দেখতে হবে। সাব্বির ইসলাম ভাই আপনার জন্য কিন্তু শর্ত এটা, এবং নয়নমণি ভাই এবং নয়ন ভাই, ঠিক আছে? আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ার নয়ন ভাইকে নয়ন 1 বলি, আর হচ্ছে নয়নমণি যে আছেন উনি নয়ন 2, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তো নয়ন 1 ভাই আপনি হচ্ছে ওই ক্লাসটা কিন্তু প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন, এবং নয়ন 2 ভাই আপনিও। যদি আমি কিন্তু নেক্সট ক্লাসে আপনাদেরকে ওই ক্লাসের প্রশ্নগুলো করব, যদি না পারেন তাহলে বুঝবো যে আপনারা ক্লাসটা দেখেন নাই, ঠিক আছে? তবে কি শোভন ভাই, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আসলে প্র্যাকটিক্যালি করার চাইতে অনলাইনে ক্লাস করাটাই আসলে বেটার, বা অনলাইন ক্লাসটাই অনেক মজা। হ্যাঁ মজা আছে, আপনারা এখানে কাজ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, যখন এখান থেকে একটা সাকসেস আসবে বা আপনি যখন নিজে কাজ করতে পারবেন, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারের মধ্যে আসলে সবই করতে পারছি, জাস্ট আমাদের ফিজিক্যালি দেখা হচ্ছে না তাই। এছাড়া কিন্তু আমরা কাজের ক্ষেত্রে কোনো ডিউ থাকছে না, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ আমি তো কিছুক্ষণ ছিলাম না ক্লাসে, আসলে কি এখন কি শেষ পর্যায়ে? না শেষ পর্যায়ে না, আমাদের আরো কিছু টপিক বাকি আছে। জাস্ট এমনিতেই একদম ক্লাসের মধ্যেই ছিলাম, একটু কথা বলে নিলাম, দেন আবার স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলতাম যে একটু আগে যে ইয়েগুলো টপিক গুলো আমরা দেখলাম, যে অন পেজ অফ পেজ, তারপরে হচ্ছে আরো কিছু দেখলাম আর কি, যেগুলো সংজ্ঞা টোটাল মানে সংজ্ঞাটা অনেক সময় দেখা যাচ্ছে মনে রাখা একটু কঠিন হয়,
মানে এই জিনিসগুলো যদি আমরা হচ্ছে লিখিত কোনো হচ্ছে ডকুমেন্ট পাই তাহলে আমাদের জন্য একটু ভালো হবে, যে কোনো একদিন আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমি একটু বলি। এই কথার আনসার হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। এই প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা কাজ করব, যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন বুঝতে পারবো ও আচ্ছা এটাই ছিল এরকম। আমি জাস্ট পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আজকে যে আপনারা সবকিছু বুঝে ফেলবেন এটা না, এটা তো আমিও জানি। এখন কথা হচ্ছে এটা জাস্ট আমি পরিচয় দেওয়ার জন্য। এসইও করতে হলে এই বিষয় সম্পর্কে জাস্ট সংজ্ঞাটা একটু জানতে হবে যে আসলে বিষয়টা এরকম। এরপরে আমরা নেক্সট ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তো দেখেন তারপরে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে এলিমেন্টস অফ অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন কি এটা আমরা অলরেডি শুনেছি, অর্থাৎ ওয়েবসাইটের মালিক তার ড্যাশবোর্ডের ভেতর থেকে যে ইন্টারনাল কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি বলি, আপনি মনে করেন আজকে একটা ফেসবুকে পোস্ট করবেন। ঠিক আছে, তো এই পোস্ট করার ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে লিখেন, মনে করেন আপনি একটা বিজনেস করছেন, জয়নাল আবেদিন ভাইয়ের উদাহরণ যদি দিই, তার মধু সম্পর্কে সে লিখছে, লিখতে গেলে অবশ্যই একটা টাইটেল দিবেন উপরে, তাই না? এবং নিচে একটা ডিসক্রিপশন দিবেন। এটা মিলে একটা পোস্ট হয়, একটা পিকচার অ্যাড করবেন। ঠিক আছে, তো এই যে মালিক ইন্টারনাল কাজগুলো করবে অন পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে একটা টাইটেল খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে টাইটেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও ফ্যাক্টরস। এরপরে আছে হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ আমরা যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছিলাম এবং গুগল আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর তথ্যটাই দিয়েছিল, তাই না? তো গুগল যে নীতিমালা আমি বলছিলাম যে অন পেজ অপটিমাইজেশন বা হোয়াইট হ্যাট এসইও যেটা, সেটার জন্য গুগলের নীতিমালা মেনে আমাদেরকে তার কাছে তথ্য সাবমিট করতে হয় বা তার গুগলের কারলার এসে আমার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে যাবে। এই যে নিয়ে যাবে বা আমি সাবমিট করব, তো সেটা কি সম্পর্কে? এটা আমার কিওয়ার্ড সম্পর্কে, সেটা গুগলকে উল্লেখ করে দিতে হয় যে ডিজিটাল মার্কেটিং লিখে কোর্স লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটাই প্রথমে আসবে। ঠিক আছে, এই কিওয়ার্ডটাও সেট করে দিতে হয় যেহেতু কিওয়ার্ড আমাদের ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের অন পেজের ভেতরে থাকছে। এরপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন সম্পর্কে আমরা জেনেছি। মেটা ডিসক্রিপশন হচ্ছে এমন একটা বিষয় যেটার মাধ্যমে গুগলকে বোঝানো হয় আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, আমার ওয়েবসাইটে আসলে কি লেখা আছে, কি সার্ভিস দিয়ে থাকি, আমার ওয়েবসাইটে যে ধরনের সার্ভিস সেই সম্পর্কে গুগলকে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে, আপনি তো আর ওয়েবসাইটে একটা পোস্ট থাকবে না, তাই না? প্রত্যেকটা পোস্ট সম্পর্কে গুগলের কাছে আবার আলাদাভাবে আপনাকে একটা মেটা ডিসক্রিপশন লিখে দিতে হবে যেন বুঝতে পারে গুগল ওটা কি সম্পর্কিত। যেমন আমরা ভিজিটররা এই লেখাগুলোকে এভাবে পড়ছি, তাই না? ইংলিশে পড়ছি, তাই না? গুগল কিন্তু আসলে এভাবে পড়ে না। গুগল এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের স্লাইড আছে, আমরা নেক্সট এগুলো সম্পর্কে দেখব। গুগল এটাকে কোডিং এর মাধ্যমে পড়ে। যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় যে আসলে বিষয়টা কি, দেখেন আমি এটাকে ভিজিট করেছি। এখন গুগল এটাকে কিভাবে পড়ে দেখেন, এখানে আমি রাইট বারে ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, দেখেন আমাদের কিছু কোডিং দেখাবে এখানে, হ্যাঁ, বা ভিউ পেজ সোর্স। এই যে এখানে কেটে দিয়ে যদি আমরা এখানে ভিউ পেজ সোর্স করি, দেখেছেন আমাদের কিছু কোডিং দেখাচ্ছে এখানে। এই কোডিং এর মাধ্যমে গুগল বুঝবে যে আপনার ওয়েবসাইটটা কি সম্পর্কিত। কিন্তু আমরা ইংলিশে লিখবো, সেটা আমরা ইংলিশে লিখবো, লিখে তাদের ফর্মুলা আছে। তো সার্চ ইঞ্জিনে আসার জন্য আমাদের এগুলোকে খুবই সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন, যেটা আমরা গুগলকে বোঝানোর জন্য লিখবো। এরপরে হেডিং। যদি আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করে দেখি, তো দেখেন একটা পোস্ট করতে গেলে এই যে এখানে পোস্ট করেছে, এটা একটা টাইটেল দিয়েছে, এখানে মনে করেন একটা হেডিং দিয়েছে, হ্যাঁ, এই যে একটা হেডিং দিয়েছে, তার নিচে কিছু লেখা আছে। হেডিংটাও ইম্পর্টেন্ট, মানে কিছু আপনি একটা বিশাল প্যারাগ্রাফ লিখছেন, এর মধ্যে কিছু কিছু কথাকে আপনি হেডিং দিয়ে দিলেন। যেমন এই স্লাইডটাতে যদি দেখি, এটা হচ্ছে একটা টাইটেল। আমরা যদি অন্য একটা স্লাইডকে দেখি যে হেডিং সম্পর্কে দেখানোর জন্য যে হেডিংটা কি,
আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হলে এসইও ফ্রেন্ডলি করে গড়ে তুলতে হবে। ওকে, বলেন। ওই হচ্ছে মেটা যেটা আছে, এটা কি আসলে ওই এটা দেখি মেটা মানে যে টপিকের উপর কথা বলছি ওই এটা। আচ্ছা, ওটা একটু নিয়ে আসছি, একটু আমি মেটা হেডিংটা শেষ করি। সেটা দেখেন, এটা একটা হচ্ছে পোস্ট, এটা একটা পোস্ট। এই পোস্টের ভিতরে দেখেন এইটা হচ্ছে টাইটেল, এবং এখানে তার বিস্তারিত কথা লিখেছে। যেমন এখানে লেখা আছে শেয়ার দিস পোস্ট, এটা একটা হেডিং। ঠিক আছে, মানে একটু বড় আকারে যেটা দেখাবে সেটা হবে আমাদের হেডিং। আচ্ছা, মেটা 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 এটার কথা বলছেন এখানে, এটা ডিসক্রিপশন। এটা কি আসলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে নাকি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পড়ে? বুঝতে পারলাম না প্রশ্নটা আবেদিন ভাইয়া। এই কাজটা আসলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে নাকি ওয়েব ডেভেলপার যারা এদের মধ্যে পড়বে আর কি, মানে এই ধরনের কাজ আমরা পাবো কিনা? অবশ্যই পাবো। এটা হচ্ছে এসইও এর কাজ, আর এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। যেটা আমি কোডিং দেখাইছি সেটা জাস্ট আমি বুঝালাম যে আসলে আমাদের মতো করে গুগল বোঝে না। গুগল বুঝে হচ্ছে তার কোডিং এর মাধ্যমে। আমরা তো কোড লিখবো না, আমরা লিখবো হচ্ছে মেটা দেওয়ার যে জায়গাটা আছে। আমরা যখন একটা ওয়েবসাইট, আমরা যেমন ফেসবুক অ্যাকাউন্ট চালাই, ফেসবুক অ্যাকাউন্টে আমরা পোস্ট করতে পারি, ঠিক এরকম ভাবে ওয়েবসাইটেও আমরা পোস্ট করব, এবং মেটা ট্যাগ দেওয়ার জন্য একটা জায়গায় আছে আলাদা, সেইখানে এসে গুগল দেখবে, ভিজিটররা না। ভিজিটররা এরকমই ওয়েবসাইট দেখবে, কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য আবার আলাদা একটা জায়গা আছে যেখানে আমরা এসইও করছি। ঠিক আছে, জাস্ট আমরা ইংলিশেই লিখবো, সেটা কোড আকারে গুগল বুঝে নেবে। সেটা আমরা যখন সাইট ম্যাপ সাবমিট টাবমিট করবো তখন ওই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। মেটা ট্যাগ অবশ্যই আমরা করব, এটা হচ্ছে আমাদের এসইও কাজ। ওকে, আচ্ছা ঠিক। তো দেখেন, ওয়ান পেজ অপটিমাইজেশনের কিছু এলিমেন্টস হচ্ছে আমাদের, যেমন একটা পোস্ট করতে গেলে ইমেজ দরকার হয়, কিছু কথাকে লিঙ্ক আপ করার দরকার হয়, আমরা জানি অলরেডি। এই জন্য আমি কিন্তু লিঙ্ক বিষয়গুলো সম্পর্কে, এই সমস্ত ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আমি যখন একটা পোস্ট করতে যাব, যদি যে জয়নাল আবেদিন ভাইয়ের কথা বলি, যখন মধু সম্পর্কে তিনি ফেসবুকে পোস্ট করবেন, অবশ্যই একটা ইমেজ, তো একটা মধুর ইমেজ তিনি অ্যাড করে দিবেন, সেখানে কিছু লিঙ্ক দিয়ে দিবেন, তার পেজের লিঙ্ক বা তার ওয়েবসাইটের লিঙ্ক বা কোথায় যে পেমেন্ট করবে, কোনো কিছু একটা লিঙ্ক প্রয়োজন বোধ হয়, সেখানে দিয়ে দিবেন। তো আমাদের অন পেজ করার সময় এই বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, যেমন ইমেজের দরকার হবে, লিঙ্ক আপ করতে হবে, হ্যাঁ, ওয়ার্ডিং লিঙ্ক করতে হবে। এরপরে রোবট টেক্সট যেগুলো আছে, যখন আসলে এগুলোর উদাহরণ দিয়ে লাভ নেই, যখন আমরা এটা করব তখন বুঝতে পারবো। এরপরে ডোমেইন রেজিস্ট্রেশন, সাইট দ্যাট হ্যাভ বিন রেজিস্টার্ড ফর দ্য লঙ্গার ওয়েট অফ টাইম। আচ্ছা, ডোমেইনের যে রেজিস্ট্রেশন সেটা সম্পর্কে, অর্থাৎ আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন কিন্তু এটাকে আমাকে কিনতে হয়নি, কিন্তু যখন দেখেন এই ওয়েবসাইটের অনার কি করেছে, এই যে নামটা আছে, এখানে যে নামটা আছে তাদের, সেই দুইটাই কিন্তু তাদেরকে আলাদা আলাদা ভাবে কিনতে হয়েছে। হ্যাঁ, যারা এই ডোমেইনটা, এই নামটা প্রোভাইড করে থাকে তাদের কাছ থেকে কিনতে হয়েছে, এবং হোস্টিং কিনতে হয়েছে। ইন্টারনেট জগতে কিছু জায়গা তাদেরকে কিনে নিতে হয়েছে যেন তারা এই পোস্ট করতে পারে। এই যে একটা দেখেন, তারা কিন্তু পোস্ট করেছে, পোস্ট করার সময় কি করেছে, একটা ইমেজ এখানে অ্যাড করেছে, তার টাইটেল দিয়েছে। এই বিষয়গুলোকে আমরা এই স্লাইডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যখন আমরা অন পেজের আরো কিছু এলিমেন্টস আছে, যেমন ওয়েবমাস্টার টুলস আছে, গুগল অ্যানালাইটিক আছে, কিছু প্লাগইন আছে, সেইগুলো সম্পর্কেও আমরা ইন ফিউচার দেখব। ওকে, এরপরে যে স্লাইডটা আসছে, আসলে অনেকক্ষণ হলে কথা বলছি, কেউ একজন এই স্লাইডটাকে জোরে একটু জোরে পড়বেন। হ্যাঁ, এসইও কি সেটা সম্পর্কে তো আমরা জানলাম, এই স্লাইডটাকে কেউ একটু পড়েন তো। আমি বলবো ভাই? হ্যাঁ হ্যাঁ, যে কেউ একজন। এসইও কি? গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট ব্লকের যে লেনদেন, সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন সার্চ মেশিন, যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম। এটি হয়ে থাকে 1 সেকেন্ডেরও কয়েকশো গুণ কম সময়ের মধ্যে। কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিন সমূহ: 1.
google.com, 2 yahoo.com, 3 bing.com, 4 ask.com। এছাড়াও টোটাল বিশ্বে জানা অজানা আরো প্রায় কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে। এদের মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে google.com। আচ্ছা, এই স্লাইডটাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? মানে এখানে যে কথাটা বলা হয়েছে, কোনো প্রশ্ন আছে? নয়ন ভাই বলছিলেন যে এই সম্পর্কে আপনার ধারণা অনেক কম, আপনার এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সাবিত ভাই কিছু বলছিলেন? না ভাই, কোনো সমস্যা নাই, এটাই বললাম। আচ্ছা নয়ন ভাই, আপনার কোনো সমস্যা হচ্ছে? নয়ন ওয়ান ভাই, এই স্লাইডটাকে বুঝতে? না ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যেখানে সার্চ করি, এটা দেখেন কিভাবে কাজ করে থাকে। যদি এখানে বলা হয়েছে কি, এটা অনেক 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অনেক তথ্য দিতে সক্ষম, তাই না? তো দেখেন আমরা সার্চ করেছিলাম কি লিখে, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে গুগলে সার্চ করেছিলাম। এখানে কত সেকেন্ড দরকার হয়েছে তাদের? 0.87, অর্থাৎ 1 সেকেন্ড তো কিন্তু না, ঠিক আছে? এই এত কম সময়ের মধ্যে দেখেন কতগুলো তথ্য তারা এনে দিয়েছে এখানে, হিউজ অ্যামাউন্টের একটা তথ্য। অর্থাৎ এই কথার উপর ভিত্তি করে গুগলের কাছে এত হাজার বা এত কোটি তথ্য আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তো আমাদের সার্চ ইঞ্জিন, আমরা হয়তো গুগলকে ব্যবহার করি, এই জন্য আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বেশি চিনি। এছাড়া আমাদের আছে ইয়াহু, বিং, ask.com। আচ্ছা, এগুলোর মধ্যে কেউ কি আমাদের ক্লাসে কেউ আছেন যারা বিং, ask ব্যবহার করেছেন ইতিপূর্বে? জি না ভাই। আচ্ছা, আজকে আমরা একটু এগুলোর ইন্টারফেস দেখবো, ঠিক আছে? যে এই yahoo.com দেখতে কেমন হয়। আমরা তো সবসময় সার্চ করতে অভ্যস্ত হচ্ছে গুগলে, তো এটাও একটা সার্চ ইঞ্জিন। এখানে দেখেন সার্চ বক্স আছে, যেমন গুগল আমাদেরকে তথ্য দেয় ঠিক একইভাবে ইয়াহু আমাদেরকে তথ্য দিবে। তো আমরা একটু কাজ করব কি, যেটা কথা লিখে গুগলে সার্চ করেছিলাম সেম কথা লিখে ইয়াহুতেও সার্চ করব, যেহেতু একই জিনিস, এটাও সার্চ ইঞ্জিন ওইটাও সার্চ ইঞ্জিন। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করছি। আচ্ছা, আমরা আরো কয়েকটা নিউ ট্যাবে ওপেন করি। bing.com আছে, এটা দেখি আমাদের কি কি তথ্য দেখাতে পারে, তারা কত সেকেন্ডে কি তথ্য দেয়। দেখেন আমরা ইয়াহুতে যেটা সার্চ করেছিলাম সেটা এই সার্চ ইঞ্জিন আমাদেরকে তথ্য দিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু তোমাকে দেখাচ্ছে না যে কত সেকেন্ডে কত তথ্য দিয়েছে। গুগল খুবই একটা ভালো ওয়েবসাইট। এখানে আমরা যদি দেখি গুগলের সার্চ রেজাল্ট এবং ইয়াহুর সার্চ রেজাল্ট, বিং এর সার্চ রেজাল্ট কখনোই এক হবে না, ঠিক আছে? ইনারা গুগলের কাছে যারা সবচেয়ে বেশি তথ্য সাবমিট করেছে, ঠিক গুগল তাকেই প্রথমে দেখাবে, এরপরে ইয়াহুর কাছে যারা সবচাইতে বেশি তথ্য দিয়েছে তাদেরকে প্রথম রেজাল্টে দেখাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে কিন্তু প্রথম রেজাল্টে আমরা অন্য ওয়েবসাইটকে দেখতে পাচ্ছি। এরপরে আছে বিং, আমরা বিং এও একটু ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে দেখি তাদের টাইমটা দেখায় কিনা, যে কত কম সময়ের মধ্যে তারা কত বেশি তথ্য দেখাচ্ছে, এই বিষয়টা দেখায় কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন এখানে তাদের কাছে শুধুমাত্র 6,84,000 রেজাল্ট তাদের কাছে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিং এর চাইতে অনেক ভালো একটা তথ্যভিত্তিক সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, তাই না? ওকে, এরপরে আমাদের যে স্লাইডটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো দেখেন প্রত্যেকটা সার্চ ইঞ্জিনই এভাবে কাজ করে থাকে, যে স্লাইডে আমাদের যেভাবে লেখা আছে। সার্চ ইঞ্জিনের বিভিন্ন সক্রিয় ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইনের অনুমোদিত প্রায় সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজ রেখে দেয়। যেভাবে
সে সমগ্র ইন্টারনেট দুনিয়ার অনুমতি, আচ্ছা এখানে এই লাইন তো পড়েছি। এরপর কোনো ভিজিটর বা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোনো তথ্য খোঁজার জন্য সার্চ করলে তখন সার্চ ইঞ্জিন তার সেই ডাটাবেস থেকে ওই সার্চের সর্বাধিক মিল সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য ওয়েবসাইটগুলোর লিংক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে SERP। এইভাবে সার্চ ইঞ্জিন গুলো খুব দ্রুতই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে সক্ষম। অর্থাৎ আমি যে কথা ইতিপূর্বে বলেছি, দেখেন এখানে বলছে যে অনুমোদিত প্রায় এই কথাটা মিন করছে হচ্ছে আপনি চাইলে আপনার তথ্য গুগলকে দিতেও পারেন, নাও পারেন। এটা হচ্ছে অনুমোদিতর মূল কারণ। অর্থাৎ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে গুগল সার্চ ইঞ্জিনে রাখবে, আর যদি মনে করেন গুগলকে আপনি অনুমতি দিবেন না যে না আমার ওয়েবসাইট গুগলে থাকবে না, তাহলে থাকবে না। ঠিক আছে, এই জন্য বলছে অনুমোদিত। তবে আমরা সবাই চাই যে আমার ওয়েবসাইটটা গুগলে প্রথম রেজাল্টে আসুক, সার্চ ইঞ্জিনে আসুক। এরপরে যে কথাটা লেখা আছে এখানে দেখেন সবচাইতে মিল সম্পূর্ণ। অর্থাৎ আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করেছি তখন কিন্তু শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে এবং বিশ্বাসযোগ্য। আমি যে কথা বলছিলাম যে সবচাইতে ট্রাস্টেড লিঙ্ক গুলো আমাদের ভিত্তি করে আমাদের হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে আমাদের সেই একটা পেজ দেখায়। এবং প্রথমে যে পেজটা আছে, অর্থাৎ এই যে গুগলে যখন আমি ডিজিটাল মার্কেটিং সার্চ কোর্স লিখে সার্চ করেছি তখন টোটাল যে পেজটা আসছে এই টোটাল পেজকে বলা হচ্ছে SERP, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, এরপরে দেখি আমাদের কি কি আছে। এরপরে বলছে হচ্ছে বেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, গোটা বিশ্বের যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবচেয়ে বেস্ট সেগুলোর একটা লিস্ট এখানে আছে, যেমন গুগল, বিং, ইয়াহু, ask.com, all.com, all সার্চ। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে এসইও প্রকারভেদ। আমাদের নেক্সট স্লাইডে যেটা আছে, আচ্ছা আমাদের স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে। এটার পরে আছে হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু সার্চ ইঞ্জিন আছে গুগলের মতো, বুঝতে পেরেছেন? আপনারা এর আগে বাংলাদেশি হচ্ছে সার্চ ইঞ্জিন দেখেছেন কেউ? ভাই পিপিলিকাটা পত্রিকায় দেখছিলাম, নাম শুনেছি ভাই, কিন্তু কখনো দেখা হলো ভাই। তো এটা দেখতে হবে না, আপনারা গুগল সারা জীবন ব্যবহার করে যাচ্ছেন। গুগল হচ্ছে অন্য কারো হচ্ছে ব্যবহারের একটা অন্য দেশের, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ডেভেলপাররা করেছে। ঠিক আছে, pipilika.com। তো আমরা pipilika.com-টা একটু দেখি তো বাংলাদেশি কি অবস্থা। .com কি বলছে দেখছেন? বাংলাদেশে কেন ব্যবহার হবে এটা বলেন? নট অ্যাভেলেবল। আচ্ছা, এরপরে বাংলাদেশি সার্চ ইঞ্জিন আরো আছে, এই যে চরকি, হ্যাঁ, চরকি.com। চরকি আচ্ছা, চরকি.com-টাও কিন্তু আমাদের এখান থেকে রিচ হচ্ছে না। দেখেন স্যার, দেখি www লাগে, একই বিষয়টা কি www ছাড়াও যেটা আসবে চরকি.com আসছে না, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি সার্চ ইঞ্জিন। এরপরে আছে হচ্ছে velki.com। এরকম ছিল velki.com, হ্যাঁ চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সার্চ ইঞ্জিন। দেখ, 2-3টার বেলা একটা আমরা দেখতে পেয়েছি। এজন্য আসলে না চলার কারণ হচ্ছে এদের কাছে যে তথ্যগুলো আছে এই তথ্যে আমাদের পোষাবে না আর কি।
হ্যাঁ, ওকে। এরপরে যে স্লাইডটা আছে এটা হচ্ছে আমাদের এসইও এর প্রকারভেদ। সার্চে কিভাবে আসতে চান সেটার উপর ভিত্তি করে অর্গানিক এসইও বা ফ্রি প্রসেস, স্বাভাবিক এবং সময় সাপেক্ষ কিন্তু লং লাস্টিং। আচ্ছা, এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে এসইও এর প্রকারভেদ। এসইও একটা হচ্ছে আমরা অর্গানিক ভাবে করতে পারি, যেটা হচ্ছে একদমই ফ্রি প্রসেস, ঠিক আছে। ম্যানুয়ালি আমরা হচ্ছে গুগলের কাছে আমাদের তথ্যটা সাবমিট করব, এর কারণে গুগল আমার কাছে কোনো টাকা চাইবে না, ঠিক আছে। যেটা লং লাস্টিং করে। আচ্ছা, এরপরে অর্থ ব্যয়ের মাধ্যমেও এটা হচ্ছে একটা এসইও করা যায়, সেটা হচ্ছে যতদিন পেমেন্ট করব ততদিন পর্যন্ত গুগল সার্চের জায়গা থাকবে, এটা হচ্ছে পেইড, ঠিক আছে। এই দুইটা হচ্ছে এসইওর প্রকারভেদ। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমরা হোয়াইট হ্যাট সম্পর্কে বলেছি এবং ব্ল্যাক হ্যাট সম্পর্কেও বলেছি, ঠিক আছে। এছাড়া অনেকেই অন পেজ অপটিমাইজেশন এসইওর কথা শুনে থাকবেন। এই দুটি হচ্ছে এসইও করার দুটি ধাপ বা পর্যায়। এটিকে আসলে এসইওর প্রকারভেদ বলা চলে না। প্রকারভেদ হচ্ছে একটা ফ্রি, একটা হচ্ছে পেইড। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, এরপরে আমাদের টপিক হচ্ছে, তাহলে আমাদের এসইও স্টেজ হচ্ছে দুইটা, একটা অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। বাদ বাকি যে বিষয়গুলো শুনেছি ওগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল বিষয়গুলো এসইও করতে গেলে বারবার চলে আসবে। তো অন পেজ অপটিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে আমাদের এই স্লাইডে আমরা উল্লেখ করেছি। দেখেন, সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইট সাবমিট করতে হবে। অর্থাৎ আমরা তো সার্চ ইঞ্জিন দেখলাম অনেকগুলো, তাই না? একটা গুগল দেখেছি, এরপরে দেখেছি yahoo.com, এরপরে দেখেছি bing.com, পিপিলিকা, চরকি ভেলকি, আচ্ছা বাংলাদেশি গুলো বাদই দিলাম, ঠিক আছে। আমরা চেষ্টা করব সবচাইতে মোস্ট পাওয়ারফুল যে বেস্ট সার্চ ইঞ্জিন গুলো আছে ওয়ার্ল্ডের, সেগুলোতে কাজ করার জন্য। আচ্ছা, বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এবং টুলস এ সাইট ভেরিফাই করা। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে সাইটকে ভেরিফাই করতে পারি। এরপরে সাইট ম্যাপ তৈরি করা। আচ্ছা, বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এই স্লাইডগুলো আপনাদেরকে দেখালে যারা জানেন না এসইও কি, তাদের মাথা এখন ঘোরাবে। ওকে, মোটামুটি আমাদের ক্লাস স্টার্ট করা 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, অনেক কথা বলেছি, মাথায় পুরো পেইন শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনারা প্রিপেয়ার থাকবেন অন পেজ অপটিমাইজেশন নিয়ে। হ্যাঁ, পলক ভাই। ক্লাস শেষে গত ক্লাসে এবং আজকের ক্লাসে ভিডিও লিংকটা দেওয়ার কথা ছিল। ভালো কথা মনে করেছেন। এখন আমি আপনাদের সাথে এই কাজটাই তাহলে আগে করে নিই।